হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে বডি পয়েন্টের কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করবো। আসলে এক ক্লাসে সবগুলো আলোচনা করা সম্ভব না। তো যেহেতু ক্যামেরাতে আছি, বিষয়টা হচ্ছিল যে আমি আপার পার্ট গুলাই বেশি দেখানোর চেষ্টা করব, যাতে আপনি বুঝতে পারেন এবং হচ্ছিল যে আমাদের আসলে পয়েন্ট গুলা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের দেহের জন্য। কে যেন ইসে আছে, একটু মিউট হয়ে যান। হুম। গুরুত্বপূর্ণ। আচ্ছা, আলমগীর ভাই মিউট হয়ে যান। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কাইন্ডলি মিউট হয়ে যান, হ্যাঁ, তাহলে আমার কথা বলতে একটু সুবিধা হবে। প্রয়োজনে একটা করে পয়েন্ট পড়ানোর পর আপনারা মানে হ্যান্ড রেজ করে ইয়া করতে পারেন। আলমগীর ভাই আপনি মিউট হন। উম, আলমগীর ভাইকে কেউ মিউট করে দিন। আপনি মিউট করে দেন ওনাকে। আচ্ছা আমি তো কারণ আলমগীর ভাই সম্ভবত মোবাইলের কাছে নাই, ওনার মিউট করে দেন ভাইয়া। আচ্ছা ওনাকে আমি মিউট করে দিছি। হুম। এনিওয়েজ, আসেন আমরা শুরু করি আমাদের প্রথম। আচ্ছা রেকর্ড শুরু করছি, হ্যাঁ রেকর্ড শুরু করছি। তো আমাদের প্রথম যে পয়েন্ট আছে, আমি আমাকে দেখা যাচ্ছে তো, ঠিক না? কেউ একজন বলেন দেখা হ্যাঁ যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, সমস্যা নেই, কথাও ঠিক আছে। ক্লিয়ার, ছবিও ক্লিয়ার। ওকে, আমাদের যে প্রথম পয়েন্ট, হ্যাঁ প্রথম পয়েন্টের নাম হচ্ছিল সুপ্রা অরবিটাল নার্ভ। সুপ্রা অরবিটাল নার্ভ, এই সুপ্রা অরবিটাল নার্ভ হচ্ছিল যে আমাদের একটা সংবেদনশীল স্নায়ু। হুম। যা হইতেছে আরেক ভাষায় বলা হয় হচ্ছিল যে অপটিমেটিক্যাল ডিভিশন, এটা V5 নামে পরিচিত। ডাক্তারি সাংকেতিক ইয়া হচ্ছিল V5 বলে এটা। তো এইটা হইতেছে চোখের যে আমাদের যে কোটর আছে, এই যে চোখ, এই চোখের যে এই চোখটার ধরেন হচ্ছিল যে এই বলটা যে আছে, এই বলটা বের করে ফেললে যে কোটরটা আছে, এই কোটরের ভিতরে কিছু রক থাকে। এই রকটা এই চোখের কোটরের ভিতর দিয়া, এরপর হচ্ছিল যে আমাদের যে ভুরুটা আছে, এই ভুরুর এইখানে একটা ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে হচ্ছিল এটা বের হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এই ছিদ্রটাকে বলা হয় সুপ্রা অরবিটাল ফোরম্যান বা হচ্ছিল নচ। হ্যাঁ, এই নচ দিয়া হচ্ছিল এটা বের হয়েছে, বের হয়ে আমার কপালের এই পুরা পোর্শনটা এবং হচ্ছিল এই যে চোখের পাতা, এই যে চোখের যে পাতা, এই পাতার উপর দিয়া এবং আমার চোখের ভিতরে কোঠরের ভিতরে এই পুরা রগটা হচ্ছিল যে আমার ছড়াছিটা আছে। বইতে পিকচারটা ভালোভাবে দেওয়া আছে, বাট আমি আপনাদেরকে মানে পিকচারটা দেখাইতে পারতেছি না। ইসের জন্য মানে হচ্ছিল যে আমার পিসিটা, যে পিসিতে আছে এই পিসিটা হচ্ছিল আসলে একটু উইক। তো সবগুলো একসাথে ওপেন করলে আমার পিসিটাই মানে হচ্ছিল ইয়ে হয়ে যাবে, ক্র্যাশ হবে বা হচ্ছিল যে হ্যাং হয়ে যাবে, যার কারণে দেখাইতে পারতেছি না। আপনারা জাস্ট বুঝে নেন আমি মানে ইয়া দিয়ে দেখাইতেছি, আঙুল দিয়ে দেখাইতেছি আমার পুরো ইয়াটা। তো এই স্নায়ু কপাল, মাথার সামনে এবং ভুরু এবং চোখের পাতা, যেটা বললাম, হ্যাঁ এই এরিয়াতে থাকে। এবং এই সুপার অরবিটাল নার্ভের প্রধান কাজ হইতেছে হচ্ছিল যে সংবেদনশীল যাবতীয় যত কিছু আছে সেগুলোর হচ্ছিল সে সিগন্যাল দিয়া ব্রেনে পাঠায়। হ্যাঁ, এবং হচ্ছিল কপালের চামড়া, মাথার সামনের অংশ, ভ্রু, ভুরু অথবা হচ্ছিল চোখের পাতা, স্পর্শ, ব্যথা, তাপমাত্রা বা কোনো ধরনের চাপ যদি অনুভূতি হয়, সেই অনুভব বা অনুভূতিগুলোরে সে ব্রেনে ট্রান্সফার করে। হ্যাঁ, কিন্তু হচ্ছিল এই সুপ্রা অরবিটাল নার্ভ কোনো ধরনের মোটর নার্ভ না, মানে হচ্ছিল কোনো পেশি নড়াচড়ার কাজে সাহায্য করে না। এ শুধু মানে হচ্ছিল যে আমার এই সংবেদনশীলতাগুলা এগুলার হচ্ছিল সে ট্রান্সফার ট্রান্সফার করে, ঠিক আছে? তো এই নার্ভের যদি হচ্ছিল এই সুপার অরবিটাল নার্ভের যদি হচ্ছে কোনো ধরনের গন্ডগোল সৃষ্টি হয় বা প্রেসার হয়, চাপ পড়ে, আঘাত পায়, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে ধরেন তীব্র মাথা ব্যথা হইতে পারে,
বা জ্বালা হইতে পারে, হ্যাঁ, মাইগ্রেনের প্রবলেম হইতে পারে, ঠিক আছে। এবং আসলে এই নার্ভ যদি অতিমাত্রায় হাইপার হয়ে যায়, সেই ক্ষেত্রেও আমার চোখের জ্বালা পোড়া হইতে পারে, কোটরের ভিতরে ব্যথা হইতে পারে, যেটা আমাদের হোমিওতে ব্রায়ানিয়ার একটা লক্ষণ আছে, যে চোখের কোটর মানে চোখের নিচে তীব্র ব্যথা যদি এরকম থাকে এবং সেটা বা চোখে যদি হয়, তাহলে এটা ব্রায়ানিয়ার একটা উত্তম লক্ষণ, মানে পিকুলিয়ার লক্ষণের ভিতরে একটা উত্তম লক্ষণ। মানে যদি কোনো রুগীরে আপনি এই ধরনের একটা পিকুলিয়ার লক্ষণ পান, যে হচ্ছিল তার চোখের কোটরের বাম চোখে কোটরে ব্যথা এবং হচ্ছিল তার জিহ্বা শুষ্ক আছে, আপনি অনায়াসে তাকে ব্রায়ানিয়া দিতে পারেন। তো এই সুপ্রা অরবিটাল নার্ভের ক্ষেত্রে দুই চোখেই হবে, ডান চোখ বা বাম চোখ দুই চোখেই হবে, ঠিক আছে। এবং এই নার্ভ যদি কোনো কারণে সংক্রামিত হয়, সেই ক্ষেত্রে হচ্ছিল সাইনাসের প্রবলেম হইতে পারে, সাইনাসের বিভিন্ন রকম প্রদাহ সৃষ্টি হইতে পারে, ব্যথা হইতে পারে, আতকপালি অনেক সময় হইতে পারে। এটা দুই দিকেই হইতে পারে, মানে বাম চোখেও হইতে পারে, ডান দিকেও হইতে পারে, হ্যাঁ। আমরা অনেক সময় এটারে আতকপালি বলি। কেউ একজন কি হাত তুলছেন? সালাম আলাইকুম। আসসালাম। জি, আপনারা আচ্ছা, উম, তো আহ, এইটা হচ্ছিল যেটা বললাম, সেটা হচ্ছিল যে ধরেন যদি আঘাতপ্রাপ্ত হয় বা এই সুপ্রা অরবিটাল নার্ভ যদি সংক্রামিত হয়, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় বিদ্যুতের শকের মতো, বিজলি চমকানোর মতো ব্যথা অনুভূতি হইতে পারে, হ্যাঁ। এবং এই ব্যথাটা কিরকম ব্যথা, আমরা আকাশে অনেক সময় মেঘ দেখি না, মেঘের মধ্যে হচ্ছিল বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় বিভিন্ন অনেকগুলা শাখা প্রশাখা নিয়ে একদিক থেকে আরেক দিকে যায়, এরকম আমার ভুরুর থেকে, এই ভুরুর এই জায়গায় এই মিডিল এরিয়া থেকে, হ্যাঁ, এটা উপর দিকে উঠতে পারে, অথবা নিচের দিকে মনে হয় কি এরকম বিদ্যুতের মতো সে ঝিলিক দেয়া হচ্ছিল সে, বা ইলেকট্রিক শকের মতো এটা পুরাটা মানে উপর দিকে উঠে গেল। এরপরেই যে ব্যথা শুরু, চোখ দিয়ে পানি পড়া হইতে পারে, মানে সাথে ওর সাথে চোখ লাল হয়ে যেতে পারে, বা কোটরে ব্যথা হইতে পারে, বা আমার টেম্পল এরিয়াতে ব্যথা হইতে পারে, হ্যাঁ, এরকম ব্যথাগুলো হইতে পারে। এছাড়া এই সুপ্রা অরবিটাল নার্ভ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছিল যে আমাদের গ্লুকোমা, ছানি পড়া, অঞ্জনি, হ্যাঁ, এবং হচ্ছিল ধরেন হচ্ছিল কনজাইটিভিটি, অ্যাম্বালিওপিয়া, তারপর হচ্ছিল যে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এই ধরনের রোগ এই সুপ্রা অরবিটাল নার্ভের কারণে হইতে পারে। হুম। তো এই ধরনের রোগ যদি হয়, তাহলে হচ্ছিল যে অথবা এই সুপ্রাঅরবিটাল নার্ভ যদি আঘাতপ্রাপ্ত হয়, বা যদি আপনারা আইডেন্টি করতে পারেন, হ্যাঁ, যে সুপ্রাঅরবিটাল নার্ভের অবস্থান কোথায় আমার, দেখেন ভালো করে, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কোন জায়গায়, এই ভ্রুর মিডিল, ঠিক আছে, এই জায়গাটা একটা সুপ্রাঅরবিটাল নার্ভের অবস্থান। ক্লিয়ার? এই জায়গাটা আপনারা সবাই দেখছেন, বুঝছেন? হ্যাঁ, বুঝতে হ্যাঁ ভাইয়া পারছি। clear। এখন থেকে দেখতে বুঝতে পারবেন তো সুপ্রাঅরবিটাল নার্ভ। দুই ভুরুর হ্যাঁ একবার মাঝখানে মিডিলে উঠি জায়গায়। হ্যাঁ, একদম মিডিল জায়গায়, ঠিক আছে, সুপ্রা হাড় অরবিটাল। আছে না, হাড়টার জায়গা। হুম, হ্যাঁ, হ্যাঁ, হাড়, এই যে হাড়টার উপরে। এই হাড়টার উপরে, হ্যাঁ। এবং আসলে আপনারা যদি এটা হ্যাঁ, জোরে এটা চাপাচাপি করেন, ঠিক হাড়ের একদম উপরে না, কিন্তু হাড়ের একটু নিচে, একটু নিচে, হ্যাঁ। বইতে ছবিটা আছে, আমি আসলে ছবিটা দেখাইতে পারতেছি না, বাট হচ্ছে আপনারা সুপ্রা অরবিটাল নার্ভ লেখা গুগলে সার্চ দিলেও আপনারা দেখতে পারবেন। হুম। যে মানে ওই জায়গায় একটা সূক্ষ্ম ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়া কতগুলা নার্ভ বের হয়ে আসছে, ঠিক আছে। তো এই নার্ভের কারণে কি কি সমস্যা হতে পারে, আমাদের গ্লুকোমা হতে পারে এই নার্ভের কারণে, বুঝা যায়, গ্লুকোমা। তারপর হচ্ছিল সানি পড়া, এরপর হচ্ছিল যে এই যে আমাদের চোখে যে বিভিন্ন রকম অঞ্জনি তো বুঝেন, সিস্ট, ডিফারেন্ট টাইপ অফ সিস্ট গুলা যে হয়, অঞ্জনি। জয় ভাই, ভালো কথা। আমি যে ট্রাই করলাম, বুঝছেন, হুম, হুম। সবাই আপনি ট্রাই করে দেখেন যে হাত দিয়ে আঙ্গুল দিয়ে একটু চাপলে, একটু নাড়াচাড়া করলে একটু ছিদ্রের মতো মনে হয় নিচু, ছিদ্রের মতো মনে হবে না, ওই জায়গায় একটা রগের মতো লাগবে, বুঝছেন। রগের মতো একটু কেমন যেন একটু এই উঁচু হ্যাঁ, নিচু মনে হয়। হ্যাঁ, উঁচু নিচু লাগবে হ্যাঁ, ওইখানটাতে। এখানে যখন টাচ করবেন দেখবেন যে একটু জোরে চাপ প্রেসার দিতে হবে, প্রেসার দিলে আপনারা দেখবেন ওইখানে একটু উঁচু নিচু আছে, হ্যাঁ। ওই জায়গায় হচ্ছিল এটার অবস্থান, এবং এইটা আমার এই এরিয়া পর্যন্ত মানে চলে গেছে, এই এরিয়া পর্যন্ত। এবং চোখের কোঠরি মানে হচ্ছিল যে আমাদের যে আইবলটা আছে, আইবলটা যদি আমরা আইবলের নিচে দিকে হচ্ছিল এই নার্ভটা ছড়ায় গেছে, ঠিক আছে।
এবং এটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, যার কারণে হচ্ছিল যে আমরা এই যে গ্লুকোমা বলেন, সানি বা অঞ্জনি বা হচ্ছিল কনজাইটিভিটি, হ্যাঁ, বা হচ্ছিল মায়োপিয়া, মানে হচ্ছিল দূরের জিনিস কাছে দেখা বা কাছের জিনিস দূরে দেখার পিছনেও এই সুপ্রা অরবিটাল নার্ভটা হচ্ছিল দায়ী। হ্যাঁ, তো আমরা ইন্টারনাল ওষুধের পাশাপাশি যেহেতু হচ্ছিল যে আমরা আজকে বডি পয়েন্ট নিয়ে আলাপ করতেছি, সো হচ্ছিল আজকে যে ওষুধগুলো যাবে এগুলো সবই হচ্ছিল এক্সটার্নাল ওষুধ, এবং এক্সটার্নাল ওষুধ অলওয়েজ আমরা কিসে দিব? এক্সটার্নাল ওষুধ আমরা কিসে দিব? 1000-এ না 10,000-এ? এক্সটার্নাল ওষুধ আমরা D4 সবসময় D4 D4 পজিটিভ D3 পজিটিভ D4 অর মোর পজিটিভে আমরা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? পজিটিভ অথবা মোর পজিটিভে আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের পজিটিভ মেডিসিন গুলো হইতেছে D2 D3 D4, ঠিক আছে? নিউট্রাল মানে সর্বোচ্চ আমরা যদি যাই আমরা নিউট্রালে যাব, মানে D5-এ যাব। আর ধারণা হচ্ছিল আরেকটা যেটা আছে সেটা হচ্ছিল যে আমরা 1x বা 2x এ আমরা এটা প্রয়োগ করার চেষ্টা করব। আমাদের ভিতরে অনেকে কিপটা আছে, হ্যাঁ, ওষুধ সহজে ফুরায় যাবে এই চিন্তা করে D4 দিতে চায় না, হ্যাঁ, বা D5 দিতে চায় না। তাদের জন্য 1x বা 2x আপনি ব্যবহার করবেন, বা D4 D4ই আর 1x 1x, মানে 1:47 is 1:47 আর 1:9 রেশিও মানে 1:9 রেশিও। যেহেতু আমরা এক্সটার্নাল ব্যবহার প্রয়োগ করব সেই ক্ষেত্রে আসলে আমাদের মানে ওষুধের মলিকিউলটা বেশি থাকা লাগবে, এবং আসলে নিউট্রিশনটা বেশি থাকা লাগবে, যাতে আমাদের আউটসাইড সেলগুলার পুষ্টি বেশি পায়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি কি ওষুধ প্রয়োগ করব? আমরা ওষুধ প্রয়োগ করব হচ্ছে RE, YE, WE, F1, F2 এবং A2। ওষুধগুলো কি আবার বলবো? জি ভাই, আবার একটু আস্তে আস্তে বলেন। হ্যাঁ, আবার বলুন। RE, YE, WE, F2, F1, A2। কোনটা কোন ক্ষেত্রে প্রয়োগ হবে এটাও তো একটু জানবো আমরা, না? না, এটা ও, আপনারা দেখেন, মানে আপনারা যদি ওষুধ সম্পর্কে না জানেন, সারাদিন আমি এইভাবে লেকচার হ্যাঁ, দিয়া যাব, আর আপনারা বুঝতে পারছি। সারাদিন আমারে জিজ্ঞেস করবেন এই যে প্রোটোকলটা দিলেন এই ওষুধটা কোন কোন কাজে দিলেন, ঠিক আছে? দেখেন, F2 আপনার কিসের উপরে কাজ করে? F2 হচ্ছে আপনার মাংসপেশির উপরে কাজ করে। F1 হুম, আপনার কিসে কাজ করে? নার্ভের উপরে কাজ করে। A2 আপনার কিসে কাজ করে? ভেইনের উপরে কাজ করে, হ্যাঁ। WE টা কিসের উপরে কাজ করে? ওয়াইড ইলেকট্রিসিটি। এটা হচ্ছে যে আপনার কাজ করে কি, আপনার হচ্ছে যে মানে এটা নিউট্রাল করে, পজিশন গুলারে নিউট্রাল করে। ওয়াই কিসের উপরে কাজ করে? ওয়াই হচ্ছে আপনার এই এরিয়া গুলা রিল্যাক্স করে, হ্যাঁ। আর হচ্ছে আর কি স্টিমুলেট করে। দ্যাট মিন্স আপনি যদি আঘাতপ্রাপ্ত হন, এই আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে যদি আপনার এই সুপ্রা অরবিটাল নার্ভ যদি হচ্ছিল থেতলা যায়, বা হচ্ছিল যে এইটা যদি হচ্ছিল ধরেন প্রেসারে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? F2Y যদি আপনি এটাকে দেন তাহলে হচ্ছিল কি করবে, ওই মাসেলটারে সে নরম করবে, এবং ওয়াই কি করবে, রিল্যাক্স করবে, ঠিক আছে? এইটা হচ্ছিল যে আমাদের মানে আমরা যখন এই যে রেমেডি গুলো আমরা ভালো করে পড়বো তখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো, হ্যাঁ। কারণ F1 আমার হচ্ছিল সুপ্রা। কত ড্রপস করে দিতে হবে সেটা আপনি একটু জানাবেন, কত ড্রপস করে দিতে হবে, মাশাআল্লাহ, কত এমএল বোতলে, কত এমএল ওয়াটারের সাথে মিক্স করব। এইটা তো আগে আপু পড়াইছি। এটা যদি এখন জিজ্ঞাসা করেন মানে হচ্ছিল যে আপনারা কিন্তু ভাই আমি আগের ক্লাসটা হয়তো বা করি নাই, সরি। আচ্ছা, মানে বিষয়টা কি হচ্ছে জানেন, আই ডোন্ট নো, বাট আপনারা কিভাবে নেন এইটা কিন্তু আসলে মানে সুপার অ্যাডভান্স লেভেলের কাজ। আই ডোন্ট নো আপনারা আরো অনেকগুলো গ্রুপের সাথে যুক্ত আছেন, মানে সবাই কিভাবে পড়াইছে আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে হচ্ছিল এটা প্র্যাকটিক্যালি দেখাইতেছি। আই ডোন্ট নো যে সবাই প্র্যাকটিক্যালি দেখাইতে পারছে কিনা আপনাদেরকে। এবং এর পাশাপাশি হচ্ছিল যে এই নার্ভগুলার কারণে কি কি ধরনের রোগ হইতে পারে, এবং হচ্ছিল এখানে কি কি মেডিসিন গুলো আসতে পারে, সেই জিনিসগুলাও মানে সবাই ওইভাবে ই করছে কিনা আমি জানি না। বাট হচ্ছিল যে এগুলা কিন্তু অ্যাডভান্স লেভেলের ক্লাস। তো অ্যাডভান্স লেভেলের ক্লাসে যদি আপনারা বিগিনার লেভেলের কোশ্চেন করেন, এইটা আপনারা কি করবেন আপু আমি বলি, হ্যাঁ। ওই যে এর আগে নরেশ দা একটা কথা বলছিল যে এই জিনিসগুলা আপনারা বিভিন্ন জনের ফোন দিয়া জানার চেষ্টা করবেন, হ্যাঁ। তাতে কি হবে জানেন, মানে গ্রুপের এক মেম্বারের সাথে আরেক মেম্বারের হচ্ছে ইন্টিমেসিটা বাড়বে, হ্যাঁ। তারপর হচ্ছে যে মানে ধরেন নলেজ শেয়ারিং হবে, এই জিনিসগুলো হবে। আমাদের গ্রুপে অনেক সিনিয়র লোক আছে, যেমন আকাশ ভাই আছে, নরেশ দাদা আছে, তারপর হচ্ছে যে আমাদের ইয়া আছে, যে দাদা আছেন, এই যে নাম এই মুহূর্তে ভুলে গেছি,
দীপক দাদা আছেন, দীপক দা। দীপক দাদা আছেন, তারপর হচ্ছে আমাদের এইখানে রিপন ভাই আছেন, হ্যাঁ। উনারা বেশ 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 এক্সপিরিয়েন্স লোক, আরো অনেকে আছেন, নাদিয়া আপা আছেন, হ্যাঁ। নাদিয়া আপারা তো হচ্ছিল যে একদম সেই শুরুর থেকে বাংলাদেশে একদম শুরুর থেকে হচ্ছিল নাদিয়া আপারা, তারপর হচ্ছিল যে গোলাম মাওলা বলে মেহেদি ভাই আছেন, হ্যাঁ। উনারা মানে 2017 থেকে হচ্ছিল উনারা এই ইলেকট্রো হোমিওপ্যাথির সাথে জড়িত। তো এই জিনিসগুলা না, মানে এই যে ধরেন, মানে এইটা নিয়ে যদি আমি আবার আলাপ করি, হ্যাঁ, তাহলে হচ্ছিল ধরেন আজকে আমি ট্রাই করছি যে আপনার 7টা থেকে 8টা বা 9টা 10টা পয়েন্ট আপনাদের দেখাবো, সেই জায়গায় কিন্তু মিস হয়ে যাবে। হুম। কারণ হচ্ছে অলরেডি 9:55 বাজে, তারপরেও আপনাদেরকে জাস্ট প্রথম আরেকবার বলে দেই, আপনারা এটা D4 করবেন। সো D4 করতে গেলে আপনাদের কি করতে হবে, আপনাদের কাছে যদি D3 মেডিসিন থাকে, হ্যাঁ, তাহলে আপনারা সেইটা 1 ml এর সাথে 1 ml মেডিসিন নেবেন, আর 9 ml ডিস্টিল ওয়াটার বা হচ্ছিল যে ডিজেল ওয়াটার, মানে হচ্ছিল যে RS এবং ডিস্টিল ওয়াটার মিক্সড করে হচ্ছিল যে ওইখানে 9 ml নেবেন, নিয়ে টোটাল 10 ml আপনার D4 পাবেন। এই একটা পদ্ধতিতে আছে। আর একটা পদ্ধতি হইতেছে D3 থেকে আপনারা 27 ml 27 ml এর হচ্ছিল আপনারা 60 ফোঁটা দিবেন, ঠিক আছে, সরি 27 না, 29 ml আপনারা 60 ফোঁটা দিবেন, অথবা 27 ml, সরি 27 ml 60 ফোঁটা দিবেন। 60 ফোঁটা দিলে দিয়ে 105টা ঝাঁকি দিবেন, সেটা আপনার D4 হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আপনারা রুগীরা যখন এটা প্রয়োগ করবেন, রুগীরা প্রয়োগ করার সময় ধারণা চলে যে আপনারা এটা তো সরাসরি দিবেন না, হ্যাঁ। এটা দেওয়ার সময় আসলে কোনো ভেহিকেলের মাধ্যমে দিবেন, ইদার এটা আপনি ধারণা চলে যে অমৃত ধারার যে একটা প্রসেস দেখাইছিলাম ওইটার সাথে দিবেন, অথবা হচ্ছিল ব্যথার তেল যে বানাই বলছিলাম সেটা দিবেন। যদি এগুলাও না পারেন তাহলে হচ্ছিল সরিষার তেলের সাথে, যদিও সরিষার তেলের সাথে আসলে অতটা ভালোভাবে মিক্সড হবে না, বাট হচ্ছিল এই সরিষার তেলের সাথে আপনারা হচ্ছিল যে এইটা ধরেন 10 ml তেল নিলেন, 10 ml তেলে হলো 5 ফোঁটা বা 7 ফোঁটা বা 10 ফোঁটা ওষুধ দিয়া আপনারা ওইটাকে ভালোভাবে ঝাঁকায়া প্রতিবার রুগীর বলবেন, প্রতিবার দেওয়ার সময় তুমি ভালোভাবে শেকিং করবা। শেকিং করে এরপর হচ্ছিল হাতের আঙুলের ডগায় 1 ফোঁটা 2 ফোঁটা নিয়ে এই যে সুপ্রা অরবিটাল নার্ভ আছে, এই যে এইভাবে হচ্ছিল ক্লকওয়াইজ 10 বার, এন্টি ক্লকওয়াইজ 10 বার, ক্লকওয়াইজ আবার 10 বার, এন্টি ক্লকওয়াইজ 10 বার, ঠিক আছে, আবার ক্লকওয়াইজ 10 বার, এইভাবে হচ্ছিল যে মাসাজ করবা, ঠিক আছে। দেখতেছেন আমার কি দেখা যাচ্ছে? যদিও আমার নেটের প্রবলেম আসতেছে, আমি নিজেই দেখতেছি যে আমার নেট প্রবলেম, বোঝা যায়? এই যে ক্লিয়ার, সমস্যা নেই। ওকে, ক্লিয়ার আছে। এন্টি ক্লকওয়াইজ এইভাবে হচ্ছিল যে দিনে 4 থেকে 5 বার তাকে হচ্ছিল মানে হচ্ছিল যে মাসাজ করতে বলবেন, তাতে তাদের যে এই যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। এর পাশাপাশি আমরা ইন্টারনাল ওষুধ দিব। এই কেন এক্সটার্নাল ওষুধগুলো আসলে দেওয়ার পিছনে কারণ কি, ওয়াই উই আর গিভিং এক্সটার্নাল মেডিসিন ফর আওয়ার কি বলে যে রোগীদের জন্য যে আমরা দিব, কেন দিব, কারণ হচ্ছিল যে ইন্টারনালে কাজ করবে আর এক্সটার্নাল দিলে আরো কুইকার কাজ করবে, ঠিক আছে। তো এর জন্য হচ্ছিল মেইনলি এক্সটার্নাল। আর খুব ভালো করে জানেন, যেমন যারা যদি এইখানে অনেকে আছেন যারা কি বলে আকুপাংচারের সাথে জড়িত আছেন, অনেকে বিভিন্ন থেরাপির সাথে জড়িত আছেন, তো তারা খুব ভালো, যেমন হচ্ছিল যে ধরেন মানে কালার থেরাপি আছে, এরকম বিভিন্ন ধরনের থেরাপি আছে। তো এই থেরাপিগুলো কেন দেওয়া হয় হচ্ছিল যাতে এইটার পাশাপাশি যেন আমরা ওইটার মাধ্যমে ট্রিটমেন্ট করে রুগীরা আরো দ্রুত আরোগ্য লাভ করাইতে পারি, এর জন্য মেইনলি দেওয়া। তো এই গেল সুপ্রা অরবিটাল নার্ভ। এইটা নিয়ে যদি কারো কোনো ধরনের থাকে, জিজ্ঞাসা থাকে, আপনারা একটু বলতে পারেন, একটু বলেন, হ্যাঁ, যে কারো কোনো জিজ্ঞাসা আছে। হ্যাঁ জুনাদ ভাই, হুম হুম এখানে যেহেতু অনেকগুলা বললেন, যেমন এই অরবিটাল নার্ভটা ক্ষতিগ্রস্ত হলে যেটা ছানি পড়া, গ্লুকোমা, কনজাংটিভিটি, হাইপোমেট্রিয়া, হ্যাঁ, হুম হাইপারমেট্রোপিয়া, তারপর মায়োপিয়া, হ্যাঁ, হুম অঞ্জনি, এগুলো সবগুলোর ক্ষেত্রেই আমরা এটা এক্সটার্নাল ইউজ করতে পারি। 100% অবশ্যই। আচ্ছা, আচ্ছা, ওটাই কোশ্চেন। ওকে, ঠিক আছে। তাহলে এবার আসি আমরা হচ্ছিল যে সেকেন্ড যে পয়েন্টটা, সুপ্রা অরবিটাল নার্ভ কিন্তু হচ্ছিল আমাদের বডির ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট,
হ্যাঁ, পয়েন্ট নাম্বার 1 বললেই আমরা বুঝবো হচ্ছিল সুপ্রা অরবিটাল নার্ভ। এরপরে পয়েন্ট নাম্বার 2 হচ্ছিল আমাদের সাব অরবিটাল নার্ভও সেম থিং কি, যে আমাদের এই যে চোখের নিচে নিচে এই যে নিচে যে হাড়টা আছে, হ্যাঁ, এই হাড়ের এইখানেও একটা ছিদ্র আছে, ঠিক আছে? এই ছিদ্র দিয়ে হচ্ছিল আমাদের একটা নার্ভ আসছে, সেই নার্ভটাকে আমরা বলি সাব অরবিটাল নার্ভ, ঠিক আছে? এই সাব অরবিটাল নার্ভ আবার হচ্ছিল যে অ্যানাটমিক্যাল ভাবে হচ্ছিল ইনফ্রা অরবিটাল নার্ভ নামে পরিচিত, ঠিক আছে? আধুনিক বিজ্ঞানে এটারে ইনফ্রা অরবিটাল নার্ভ বলে, বাট হচ্ছিল যে যখন আমাদের কাউন্সিলের ম্যাটির সময়ে এটাকে হচ্ছিল যে সাব অরবিটাল নার্ভ বলা হতো, হ্যাঁ। তো এখন আধুনিকে এটারে ইনফ্রা অরবিটাল নার্ভ বলে। এটা মানব শরীরের, এটা হচ্ছিল যে সংবেদনশীল। অনেকক্ষণ হাত তুলে রাখলাম, ও, মানে sorry. ভাবলাম যে ডিস্টার্ব না করি। সরি, আসলে হচ্ছিল একটু যে আমাকে কি শোনা যাচ্ছে? জি বলেন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, জি 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 বলেন। আচ্ছা, যেই কথাটা বলতেছিলাম, এই সুপ্রা অরবিটাল নার্ভ আমাদের আকুপ্রেশারের মধ্যে একটা জিনিস আছে, ডায়াগনোসিসের ক্ষেত্রে ব্যবহার হয়। হুম এটা হচ্ছে দুইটা ফিঙ্গার দিয়ে আমরা কেচির মতন করে ক্রস ধরে মাথার পিছন দিক থেকে প্রেসার দিলে দুই সাইডে যদি কোনো সাইডে ব্যথা হয় তাহলে আমরা বুঝি যে ওই সাইডে মাইল্ডলি স্ট্রোক হয়েছে, আচ্ছা। ঠিক আছে? এটা ব্যথাটা যদি দুইটার পাশে যেই পাশে বেশি থাকে, বিশেষ করে সেল ড্যামেজের ক্ষেত্রে যারা আহ, অনেক সময় বুঝে না যে তারা স্ট্রোক করছে বা কি হয়েছে, সিঁড়িতে উঠতেছে, হুম একটু মাথা ঘুরানো দিল, এর মধ্যে কিন্তু একটা মাইল্ড স্ট্রোক হয়ে গেছে। হুম হুম আমরা এইসব বিষয়গুলো কনফার্ম হওয়ার জন্য আমরা এটা এই ডায়াগনোসিসের ক্ষেত্রে এই সুপ্রা অরবিটাল নার্ভটারে ব্যবহার করি। আবার দেখবেন মানুষের চোখ ঝাপসা হয়ে আসছে, তখন আমরা দুই হাতের আঙ্গুল দিয়ে চোখে ডলি। আসলে বেসিক্যালি চোখে ডলা না, ওই জায়গাগুলোর মধ্যে যদি একটু ম্যাসেজ করে দেওয়া যায় সেই ক্ষেত্রেও কিন্তু ঝাপসা ভাবটা চলে যায়। জি জি চোখের যে ক্লান্তি, অক্ষিপটের যে আপনি কোটরের কথা বলছেন, অক্ষিপটের ক্লান্তি বা অক্ষিকোটরের যে শ্রান্তি গুলো আছে, এগুলো দূর করার জন্য এই দুইটা জায়গায় মানে ঠিক নাক বরাবর থেকে ধরেন এক আঙ্গুল দুই সাইডে রেখে তারপরের জায়গাটা যদি দেখেন এখানে একটা কার্ভেশন আছে, এখানে দুইটা ফুটা আছে দুই সাইডে, মানে আমাদের যে কপালের যে হাড়টা, সেই হাড়ের ঠিক নিচের অংশে দুইটা ফুটা আছে। এই দুইটা ফুটার মধ্যে যদি একটু ভালো করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ যদি মেসেজ করে দেওয়া যায় তাইলে কিন্তু তার চোখের শার্পনেসটা তৈরি হয়। তৈরি হয়। এইটুকু জাস্ট আমি সংযোজন করতে চাইলাম, সেই জন্য মাইকটা নিলাম। সরি, না না, মাঝখানে কথা থ্যাংক ইউ বলে ভেরি মাচ। এই ডিস্টার্ব যে করলাম, কেউ দেখেন কিছু মানে মনে করবেন না। এই যে মানে কথায় কত ইনফরমেশন গুলো আছে, হ্যাঁ। মানে আকু প্রেসারে, আমি জানি আকু প্রেসারে হচ্ছিল যে আরো অনেক পয়েন্ট আছে, বাট আমাদের ডিরেক্টর হোমিওপ্যাথি। উনি যদি এটা আমাদের আপনার মতো জুনায়েদ ভাইয়ের মতো উনি যদি দেখাই দিত তাহলে আমরা আরো খুশি হইতাম আর কি, ক্লিয়ার দিতাম। হ্যাঁ, সেটাও রিপন ভাই, আপনি আপনার ক্যাম অন করে আপনি এটা দেখাইতে পারেন। এই যে এই দেখেন আমার, আমি যে ধরছি দেখতে পাচ্ছেন আমাকে? এইভাবে ধরে যদি আপনি চাপ দিয়ে এইভাবে দেখা উপরের যাচ্ছে। দিকে চাপ দেন, প্রেসার দিলে তখন আপনি যে সেটটায় বেশি ব্যথা অনুভব করবেন। আর যদি ব্যথা অনুভব না করেন, দ্যাট মিনস আপনি সেলগুলো ড্যামেজ হয়, সেলের মধ্যে কোনো ইনজুরি নাই, কোনো রকমের সমস্যা নাই, তার মানে আপনার লাইফে স্ট্রোক হয় নাই। কিন্তু যদি ব্যথা ফিল করেন, এইভাবে ধরে যদি চাপ দিই, এই দুইটা জায়গায় চাপ দিলে যদি আপনি ব্যথা ফিল করেন কোনো জায়গায়, তাহলে বুঝতে হবে যে ওই সাইডের সেলগুলোতে কিছু ড্যামেজ তৈরি হয়েছে বা আপনার আহ, যে স্ট্রোক মানে একটা মাইল্ড স্ট্রোক হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, বা মেজর স্ট্রোকের ক্ষেত্রে তো অস্বাভাবিক ব্যথা থাকবে, আপনার এই জায়গাটায় টাচ করাও লাগবে না, খুব জোরে যে ফোর্স করবেন, এইভাবে যখন দিবেন চাপ দিবেন তখন খুব জোরে চাপ দেওয়া লাগবে না, নর্মালি এমনি টান দিয়ে উপরের দিকে টান দিলেই বোঝা যাবে যে বিষয়টা যে যে নিয়ে স্ট্রোক করেন তার তো এমনিতে প্যারালাইজড হয়ে যায় বা একটা সাইড বাঁকা হয়ে যায়, বিভিন্ন রকমের সিমটম এমনিতেই প্রডিউস হয়। কিংবা তাকে যদি হাত উঠাইতে বলেন বা ইয়া উঠাইতে বলেন, তখন কিন্তু কিংবা জিহ্বাটা বের করলে বোঝা যাবে যে তার ইয়াটা কার্ভেশন গুলো আছে। হুম এগুলো ডায়াগনোসিসের অনেক পার্ট আছে। হুম আপনারা যদি হ্যাসিসনের ক্লিনিক্যাল মেথড বইটা পড়েন তাইলে এই ডায়াগনোসিসের জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা যে কোনো মেডিকেলের ছাত্রদের বাধ্যতামূলক করতে হয়। আসলে আমাদের ডাক্তারদের উচিত সব ভালো ভালো বইগুলোর কালেকশন করে পড়া। জি ধন্যবাদ সবাইকে। হুম। ধন্যবাদ আপনাকে, আপনি বইয়ের নামটা শেয়ার করে দিন গ্রুপে।
আচ্ছা, রিপন ভাইয়ের কথা আমি একটু নিজেরও দেখছি, হ্যাঁ, and দিয়ে আমার বাম পাশে এই জায়গায় ব্যথা। আচ্ছা যাক, আমারও একটু ব্যথা। ইউনিভার্স অনেক কারণে ব্যথা হইতে পারে, জাস্ট হচ্ছিল যে মানে চিকিৎসা পদ্ধতি এক এক জায়গায় এক এক ভাবে আছে, হ্যাঁ, এবং হচ্ছিল যে ওই অনুযায়ী যখন আমরা ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করলে এই যে জিনিসগুলা কিন্তু মানে কি বলে আমাদের আহ, আহ, মানে লক্ষণ ভেদের যে এই যে লক্ষণ এর অনুযায়ী আমরা যে আহ, পরবর্তী যে ইনিশিয়েটিভ অ্যাকশন গুলা নিব, এই ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছিল যে আমরা ভালো থাকতে পারবো, হ্যাঁ, আমাদের হচ্ছিল যে প্রিভেন্টিভ অ্যাকশনে আমরা যেতে পারবো। তো ইলেকট্রো হোমিওপ্যাথিতে আসলে 45 পয়েন্টস এর বেশি এখন পর্যন্ত আনে নাই। আগে তো 24টা পয়েন্ট ছিল, সেখান থেকে আস্তে আস্তে 45 পয়েন্টস হবে, আস্তে আস্তে এটা আরো বাড়বে হয়তোবা, হ্যাঁ, ভবিষ্যতে এটা আরো বাড়বে, যেহেতু হচ্ছিল বিজ্ঞানের সাথে চলে। তো এটা বাড়লে আবার আরেকটা বিষয়ের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, সেটা হচ্ছিল যে আকু প্রেশারের সাথে বা আকু পাংচারের সাথে, আকু প্রেশারের সাথে এটা একটা মানে দেখা যায় ওই প্যাথির সাথে এই প্যাথির একটা ইয়ে হয়ে যায়, যার কারণে মানে প্রত্যেকটা চিকিৎসা পদ্ধতিতেই কিছু লিমিটেশন রেখে দেয়, তারা এই ধারাটুকু নেয়, তারা ওই ধারাটুকু নেয়, বাট এই 45 পয়েন্টস কিন্তু না ইয়া ভাই, এটা কিন্তু আসলে সাংঘর্ষিক হবে না। কেন? আপনি দেখেন ওয়াই কথা বলছেন আপনি, হুম যে এই ওয়াই এর কাজটা কি রিল্যাক্সেশন। হুম দ্যাট মিন্স আমি যে কথা বললাম যে হাতটা আমি যে ধরি, আমি ফর এক্সাম্পল জিনিসটা একটু বোঝানোর জন্য বলি। ধর আমরা যখন একটু সমস্যা করি, চোখটা এইভাবে ডুলতেছি না, হুম এই যে দেখেন এই ডলাটা কিন্তু আপনার ওই ঠিক সুপ্রা আ- অরবিটাল নার্ভের ওই ফাংশনটারে কিন্তু সে এই স্টিমুলেট করতেছে, এই যে আঙ্গুলটা দিয়ে দেখেন। জি তার মানে সে রিল্যাক্স হয়ে যাচ্ছে, চোখের হুম যে ক্লান্তি গুলো আছে, শ্রান্তি গুলো আছে, সেটা রিল্যাক্স হচ্ছে। দেখেন আপনার সাথে কিন্তু এই পয়েন্টের সাথে আপনার লেকচারের সাথে কিন্তু সাংঘর্ষিক না, না লেকচারের সাপোর্টিভ কিন্তু। তো না আসলে আমরা ওইভাবে যদি বুঝতে পারি, তাহলে কিন্তু এই জায়গাগুলো আমাদের অনেকটা আমাদেরকে সাপোর্ট দিবে। হুম না ওইটা না, আমি যেটা বলতে বুঝাইতে চাইছি, যেমন ধরেন হচ্ছিল যে হোমিও এলোপ্যাথি দেখতে পারে না, ঠিক আছে, আবার ধরেন এলোপ্যাথি হোমিও দেখতে পারতেছে না, বা এলোপ্যাথি আরেকজনের দেখতে পারতেছে না, তো এই যে বিষয়গুলা, হ্যাঁ, বায়োকেমিক এইটারে দেখতে পারতেছে না, এই যে কিছু বিষয় আছে না ইন্টারনাল কিছু মানে পলিটিক্যাল ইস্যুস, তারপর হচ্ছিল এই কারণে বলতেছি, হ্যাঁ, যে এই জিনিসগুলা এরকম হইতে পারে, বাট ইটস জাস্ট মাই ওপিনিয়ন। এটা অন্যদিকে আপনারা নিয়েন না। যাই হোক, এখন কি আমরা সামনে আগাবো? হ্যাঁ, আগে অবশ্যই অবশ্যই দিকে আগে সামনের দিকে আগান আগান। এরপর হ্যাঁ হচ্ছিল এরপর হচ্ছিল আমরা যেটাতে আসছি সেটা হচ্ছিল সাব অরবিটাল নার্ভ, হ্যাঁ, যেটা আমরা বলি কি ইনফ্রা অরবিটাল নার্ভ, হ্যাঁ, এবং হচ্ছিল যে বিশের ভাষায় এটা হচ্ছিল যে ম্যাক্সিলারি ডিভিশন বলে, যেটার হচ্ছিল যে V2 নামে পরিচিত, ঠিক আছে, মেডিকেল সায়েন্সে V2 নামে পরিচিত, ম্যাক্সিলারি ডিভিশন এটারে বলে। তো এইটার অবস্থান হচ্ছিল এই যে ঠিক এই জায়গায়, ঠিক আছে, ঠিক মিডিলে, মিডিলে হাড় যেটা আছে হাড়ের এই মিডিলে, হ্যাঁ, আপনারা চাপ দিলে এখানে কিছুটা অনুভূতি আপনারা পাইতে পারেন, হুম, যে এইখানে কিছু একটা আছে। তো এইটারে হচ্ছিল ইনফ্রা অরবিটাল নার্ভ বলে, এটারে আবার কি বলে ইনফ্রা অরবিট ইনফ্রা অরবিটাল ক্যানেল, হ্যাঁ, এই এই জায়গাটা থাকে, এইখান থেকে হচ্ছিল আমার এই নার্ভগুলা আসে, এই নার্ভগুলা এইখান থেকে হচ্ছিল আমার এই এরিয়া পর্যন্ত বিস্তৃত আছে, এবং হচ্ছিল সেম জিনিস সুপ্রা অরবিটাল নার্ভের মতো আমার ইনফ্রা অরবিটাল নার্ভও নিচ দিয়া হচ্ছিল কোটরের ভিতরের দিকে আছে, হ্যাঁ, এবং এইটা আমার হচ্ছিল যে মুখের মধ্যভাগের বিভিন্ন অংশের সংবেদনশীলতা মস্তিষ্কে পৌঁছাতে সাহায্য করে, এছাড়া হচ্ছিল যে চোখের নিচে ত্বক, গালের সামনের অংশ, নাকের পার্শ্ববর্তী অঞ্চল এরিয়াগুলা, এই যে এরিয়াগুলো আছে না এই এরিয়াগুলা, হ্যাঁ, এবং হচ্ছিল যে ঠোঁট, মাড়ি, এবং দাঁতের স্পর্শ, ব্যথা এবং তাপমাত্রা, হ্যাঁ, যে অনুভূতিগুলো আসে, চাপ, এই যে অনুভূতিগুলো আছে না, এই অনুভূতির হচ্ছিল যে এর জন্য দায়ী হচ্ছিল আমার এই সাব অরবিটাল নার্ভ, হ্যাঁ, এই সাব অরবিটাল নার্ভ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে হচ্ছিল যে আমরা এই অনুভব বা অনুভূতিগুলো আমরা মানে সহজে পাবো না, যদিও আমার এইখানে আরো কিছু নার্ভ আছে, সংবেদনশীল নার্ভ আছে, বাট এই মানে ও নিজেও এর জন্য দায়ী, ঠিক আছে, মানে ও যদি এটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সংবেদনশীলতা কমে যাবে, আগে যেরকম ধরেন টাচ করার সাথে সাথে বোঝা যাইতেছে, হয়তো বা 1 ন্যানো সেকেন্ডে সেটা মানে পরিমাণটা কমে আসবে,
বুঝতে পারছেন? তো এই ম্যাক্সিলারি স্টেশনের মানে আসলে যে চোয়ালের সাইনাস এরিয়াগুলা মানে সংক্রমণ হইলে বা প্রদাহ হইলে এর যে বিভিন্ন রকম ব্যথা বা অনুভূতিগুলা, এই অনুভূতিগুলা এরা আসলে সরাসরি এই নার্ভের মাধ্যমে আমার ব্রেনে ট্রান্সমিট করে। ঠিক আছে? তো এই মানে যদি হচ্ছিল যে এই নার্ভ যদি সংক্রামিত হয় বা এই নার্ভে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে হচ্ছিল ধরেন হচ্ছিল যে কি হবে, এই যে এই গালের এই জায়গায় অসারতা অনুভব আসতে পারে, ঝিনঝিন করতে পারে, হ্যাঁ, বা হচ্ছিল দীর্ঘস্থায়ী একটা ব্যথা ইয়া থাকতে পারে। ঠিক আছে? এবং হচ্ছিল যে এছাড়াও হচ্ছিল গ্লুকোমা বা হচ্ছিল সানি পড়া, বা হচ্ছিল যে আপনার কনজাইটিস, এরপর হচ্ছিল মায়োপিয়া, মানে সাবঅরবিটাল নার্ভের জন্য যে ধরনের প্রবলেম গুলো আছে, সরি, সুপ্রাঅরবিটাল নার্ভের জন্য যে ধরনের রোগগুলা হয়ে থাকে, এই সাবঅরবিটাল নার্ভের ক্ষেত্রেও সেম রোগগুলা হয়ে থাকে, কিন্তু এক্সট্রা যে জিনিসটা আছে বলতেছি সেটা হচ্ছিল ধরেন এই যে আহ, উম, এই সাবঅরবিটাল নার্ভ মানে যেটা V1, এটার যদি কোনো একটা জায়গা ক্ষতিগ্রস্ত হয়, যেটা যে পোর্শনে ক্ষতিগ্রস্ত হয়, যেমন ধরেন ঠোঁট বা হচ্ছিল ধরেন মুখের এই অংশগুলা, হ্যাঁ, বা এই অংশগুলা, তো দেখবেন সেই জায়গায় হচ্ছিল যে কিছুটা অবশ, মানে টাচ করলে অতটা বোঝা যায় না। এখন ফেস টাচ করলে যত দ্রুত বোঝা যায়, সেরকম দ্রুত বোঝা যায় না। বা হচ্ছিল এইখানটাতে মাঝে মাঝে ঝিঝি ঝিঝি ভাব, পায়ে যেরকম মাঝে মাঝে ঝিঝি ধরে না, ওরকম ঝিঝি ভাবগুলা এইখানটাতে আসবে, এই যে এরিয়াতে আসবে, ঠোঁট গুলাতে, আপার আপার লিপসটাতে হচ্ছিল এরকম আসবে, নাকের পার্শ্ববর্তী এরিয়া গুলাতে ঝিঝি আসবে। যদি এরকম ঝিঝি অনুভূতি গুলো আসে, রোগী যদি এরকম বলে বা নিজেরও যদি এরকম হয়, তাহলে বুঝবেন যে হচ্ছিল যে এইটা আপনার সাব অরবিটাল নার্ভ কোনোভাবে সংক্রামিত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যদি এই ধরনের সিমটম আপনারা পান, তাহলে হচ্ছিল সেই ক্ষেত্রে আপনারা মেডিসিন কি ব্যবহার করবেন? REY F1 C5 F2 WE A2। REY, আপনারা কি রোগগুলা লিখতে পারছেন? বা হিংস গুলা কি লিখতে পারছেন? যেমন ঝিঝি ধরা, অবশ হয়ে যাওয়া, হ্যাঁ, দাঁতের ভিতরে, দাঁতে দেখা গেছে দাঁতের মাড়িতে বিজলির মতো মানে ইয়া দেওয়া, জিলিক দেওয়া, হ্যাঁ, বা ব্যথা করা। হ্যাঁ, এত দ্রুত বলে লেখা সম্ভব না, শোনার জন্য যথেষ্ট। মোট হ্যাঁ, মোটামুটি করা গেছে, কোনো ওকে, সমস্যা নেই। মানে আসলে যে টাইম লস আপনি হয়ে গেছে, তো যার কারণে আমি একটু দ্রুত চেষ্টা হ্যাঁ হ্যাঁ করতেছি। ঠিক আছে, হ্যাঁ না, দ্রুত, আপনার হ্যাঁ দ্রুত রেকর্ড দেন। আছে তো জুনাদ ভাই, রেকর্ড আছে তো, রেকর্ড জানি নিবে, শুনে নিবে। আচ্ছা, ইনশাল্লাহ, তাহলে আপনারা সমস্যা ওইভাবে নেই, হ্যাঁ। থাকেন। তাহলে হচ্ছিল যে বললাম যেটা REY F1 C F2 WE আর A2, হ্যাঁ, এই এরিয়াতে আমার এই সাব অরবিটাল নার্ভের এই এরিয়াতে আমার এই কয়টা মেডিসিন প্রযোজ্য। ঠিক আছে? হ্যাঁ, সাব অরবিটাল নার্ভের ক্ষেত্রে ও যে লাস্টে কি বলেন, REY F1 আবার বলেন একটু। REY WE লিখছেন তিনটা, লিখছি। F1 F2 দুটা লিখছেন। লিখছি। আচ্ছা, এরপর হচ্ছিল যে আমার C5 আর A2। লিখছি। ওকে, এবার আমরা 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্ট হচ্ছিল যে আমাদের বডি পয়েন্টের 3 নম্বর পয়েন্ট হচ্ছিল বেজ অফ দ্য নোজ। বেজ অফ দ্য নোজ, এই কথাটা শুনলেই আপনাদের একটা আইডিয়া হইতে পারে যে বেজ অফ দ্য নোজ মানে হচ্ছিল নোসের যে রুটটা আছে, এই রুট এরিয়া মানে হচ্ছিল আমার কপালের শেষ এবং নোসের যে ব্রিজটা আছে, এই ব্রিজের শুরু। আচ্ছা, ভালো হয়েছে, এবার ভিডিওতে আপনাদেরকে এই নোজ ব্রিজটা দেখানো যাবে। হ্যাঁ, তো এই কি বলে, আপনারা একটু দেখার চেষ্টা করেন। এই যে মানে এই যে কপালের শেষ, এই হচ্ছিল নোজের ব্রিজ, এই শুরু, একটা জংশন, মানে এই যে সংযোগ স্থল। ঠিক আছে? এই সংযোগ স্থল থেকে আমার এই যে নাকের যে লম্ব, এইটারে ব্রিজ বলে। ঠিক আছে? এইটারে ব্রিজ বলে। তো রুট অফ ব্রিজ মানে হচ্ছিল ব্রিজের একদম গোড়াটা হচ্ছিল এই জায়গাটা, মানে হচ্ছিল যে আমার যে কপালের হাড়টা আছে, এই যে উঁচা হাড়টা আছে না, এই হাড়টার একটু নিচে এই জায়গাটা। আপনারা কি সব ক্লিয়ারলি দেখতেছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে জুনাদ ভাই, ক্লিয়ার। ওকে, তা নোজ ব্রিজ কাকে বলে? নোজ ব্রিজ হচ্ছিল এইটা, পুরাটাই হচ্ছিল নোজ ব্রিজ। হ্যাঁ, আমি আপনাদের টেম্পারমেন্ট বুঝাইতে যা আপনাদের বলতেছিলাম যে
নাকের ব্রিজটা যাদের এবড়ো থেবড়ো থাকে, উঁচা নিচা থাকে, এরকম উঁচা নিচা থাকে, তারা হচ্ছিল যে আমার লিম্ফেটিক টেম্পারমেন্ট। আর যাদের একদম স্ট্রেট থাকে, ঠিক আছে, নাক বাঁকা হইতে পারে, তার নাকটা এরকম ওভাল শেপে আসতে পারে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই নাকটাতে কোনো প্রকার ভাঙা থাকবে না। আমার নাকটা দেখেন, আমার নাকের মাঝে একটা ভাঙা আছে, ঠিক আছে, উঁচা নিচা আছে। এই দেখেন ডগাটা একরকম দেখতে, মাঝে দিয়ে একরকম, আবার এইখানটায় আরেক রকম, মানে এই নাকটাতে একটা ব্রিজ আছে। দ্যাট মিন্স আমি কিন্তু হচ্ছিল মানে যে আপনি লিখতে- লিম্ফেটিক টেম্পারমেন্টের। আসলে কিন্তু আমি লিম্ফেটিক না, একটা পিকুলিয়ার লক্ষণ আছে। আপনাদেরকে যখন বিলিয়াস টেম্পারমেন্ট পড়াইছি তখন একটা জিনিস বলছি যে হচ্ছিল যে যারা বিলিয়াস টেম্পারমেন্টের তারা খুব সহসায় বমি করতে পারে যে কোনো ভাবেই, মানে হচ্ছিল তারা অসুস্থ ফিল হইলেই তাদের বমি ভাব হয় এবং তারা যদি ইচ্ছা করে তারা বমি করতে পারে। বাট অন্য কোনো টেম্পারমেন্টের মানুষ বা ব্যক্তি ইচ্ছা করলেই বমি করতে পারবে না। বিশেষ করে সেঙ্গুইন টেম্পারমেন্টের ব্যক্তিরা মানে গলায় আঙুল দিয়েও বমি আনতে পারে না, তাদের বমি বমি ভাব থাকে, ঠিক আছে। সেঙ্গুইন টেম্পার একদম পিওর সেঙ্গুইন টেম্পারমেন্ট যারা। আবার নার্ভাস টেম্পারমেন্টে যারা আছে তাদের আবার এটা নিয়ে সমস্যা হয় না, তারা তাদের বমি আসে। তো এই বিলিয়াস টেম্পারমেন্ট যারা এবং আসলে লিম্ফেটিক টেম্পারমেন্ট যারা, তাদেরকে ডিভাইডেড করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছিল এইটা, যে আপনি ইচ্ছে আপনি রুগীরে জিজ্ঞাসা করবেন, আপনি তারে আইডেন্টি করলেন নাক দিয়া যে সে হচ্ছিল লিম্ফেটিক টেম্পারমেন্ট। তাকে নেক্সট যে কোশ্চেনটা আপনি ফার্স্টেই করবেন সেটা হচ্ছিল যে আপনি কি ইচ্ছা করলেই বমি করতে পারেন, বা আপনি ইচ্ছা অনিচ্ছায় বা ধরেন কোনো মানে দেখা গেছে একটা খাবার দেখে আপনার ভালো লাগে নাই বা একজনকে দেখে ভালো লাগে নাই, আপনার মন চাইতেছে বমি করতে, এবং আপনি যদি মনে করেন যে আপনি বমি করবেন এবং তৎক্ষণাৎ বমি হয়ে যায়, এরকম কি হয়? ও রুগী যদি বলে যে হ্যাঁ হয়, তাহলে আপনি নিশ্চিন্ত মনে ধরে নেবেন যে বিলিয়াস টেম্পারমেন্ট, আর কিছু করা লাগবে না, ঠিক আছে। কারণ লিম্ফেটিক টেম্পারমেন্ট এবং বিলিয়াস টেম্পারমেন্টের হাঁটা চলা সেম, হুম, সবকিছু মোটামুটি সিমিলার, কিন্তু এই যে পিকুলিয়ার লক্ষণ পাবেন হচ্ছিল এই জায়গায়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা মানে টেম্পারমেন্টে চলে গেছিলাম, আবার এখন কিসে থাকি, পয়েন্ট নাম্বার 3। না, এজল ভাই, জি আমি এখানে বলি বমির বিষয়টা আমার কাছে মনে হয় আমি লিম্ফেটিক টেম্পারমেন্ট, কিন্তু আমার কিন্তু বমি হয় না। আমি একবারে আপনি নোংরা ঝোংরার মধ্যে যদি আমাকে ই করেন, আমার বমির ভাবই হয় না। তা আমি একটু আগে কি বললাম যে বিলিয়াস টেম্পারমেন্টের রোগী ইচ্ছায় অনিচ্ছায় সে বমি করে ফেলতে পারে খুব সহজেই, কিন্তু লিম্ফেটিক টেম্পারমেন্টের বিষয়টা ওরকম না, হ্যাঁ। এবং মানে লিম্ফেটিক না, আদার যত টেম্পারমেন্ট গুলো আছে এগুলার ক্ষেত্রে এই প্রবলেম গুলা মানে হচ্ছিল যে সে মানে ইচ্ছা করলেই বমি করতে পারে না। একটা তার হচ্ছিল ভেগাস নার্ভ হচ্ছিল ট্রিগার হইতে হইলে হওয়ার পরে সে বমি করতে পারে। বাট হচ্ছিল লিম্ফেটিক বিলিয়াস টেম্পারমেন্টের ক্ষেত্রে এটা হয় না। এবং বিলিয়াস টেম্পারমেন্টের আরো একটা মজার বিষয় হচ্ছিল যে তারা প্রায় সময় পিত্ত বমি করে। তাদের বমিটার ধরন হইতেছে সে যদি জোর করে বমি করে সেখানে পিত্ত রস চলে আসে, পিত্ত বমি হয়, যেটা অন্য কোনো টেম্পারমেন্টে এই পিত্ত বমিগুলো হয় না, বুঝতে পারছেন। যেহেতু জোর করে সে বমি করতেছে সুতরাং হচ্ছিল প্রথমে তার পিত্ত রসগুলাই আসে, পিত্ত বমি হয়। যেহেতু বিলিয়াস টেম্পারমেন্টের রুগীর প্রথম যেটা থাকে সেটা হচ্ছিল সে মানে হচ্ছিল লিভার এবং গল ব্লাডারের বেস রুগী, বুঝছেন। মানে হচ্ছিল যে তার যাবতীয় যত রোগগুলো আছে এই রোগগুলার প্রাদুর্ভাব বা তৈরি হয় হচ্ছিল গল ব্লাডার এবং মানে লিভার থেকে, লিভার হচ্ছিল বাইলটা গল ব্লাডার থেকে, ঠিক আছে, পিত্তরস থেকে, পিত্তরসের গোলযোগের কারণে হচ্ছিল তার রোগগুলা তৈরি হয়। এর সাথে তো তার হচ্ছিল তার লিম্ফেটিক নোট গুলা টোন গুলা বা হচ্ছিল এই আচ্ছা, লিম্ফেটিক ইস্যুস গুলা আছে। একটা পয়েন্ট দিতে যাই, আমরা তো পুরো টেম্পারমেন্টে চলে গেছি। না, যে কথা প্রসঙ্গে চলে আসছে, আসলে আমাদের ক্লাসগুলা এরকমই হবে, হ্যাঁ। এতে হয় কি জানেন, পুরান পড়াগুলা ঝালাই হয়ে যায়, বুঝতে হ্যাঁ, পারছেন? অবশ্যই সবকিছু আসবে, আমাদের তো এটা আলোচনা, এটা এই জন্য আলোচনা। সবকিছু আসবে, হ্যাঁ, ঠিক একটা আছে। লিঙ্কেড। বডি পয়েন্ট নিয়ে অনেক ক্লাস করানো যাবে, সমস্যা নাই, কিন্তু এই যে কথার আলাপে আলাপে যেমন বুঝাইতে যায়, বিভিন্ন রকম জিনিস বুঝাইতে যায়, দেখেন এই যে এইটা হইতেছে। আপনারা কিন্তু ধরেন অনেকেই যারা আগে ক্লাস করেন নাই, কি বলে আপনি টেম্পারমেন্ট ক্লাস করেন নাই, তারা কিন্তু আজকে একটা মজার জিনিস জানা গেলেন, ঠিক আছে, যা আপনারা আগেই জানতেন। হয়তোবা যারা ক্লাস করছেন তাদের কাছে একটু অ্যানয়েডিং লাগতেছে, বাট হচ্ছিল এখানে কিছু নতুন ব্যক্তি আছে, হ্যাঁ, যেমন ধরেন হচ্ছিল যে আমাদের যে এক আপু আছে, উনি কিন্তু এই টেম্পারমেন্ট সম্পর্কে এত আইডিয়া আছে কিনা আই ডোন্ট নো, বাট হচ্ছিল এটা কিন্তু তার জন্য একটা নতুন ইনফরমেশন আই থিঙ্ক, হ্যাঁ। আমার কাছেই তো, আমি তো এই বমির বিষয়টা কিন্তু আমি জানতাম না। না, এটা কিন্তু এর আগে ক্লাস করেছে নরেশ দা, আপনার জরিমানা হয়েছে। তাহলে জরিমানা দেওয়া লাগবে, উপায় নাই। জরিমানা দেওয়া লাগবে, উপায় নেই।
আচ্ছা, এনিওয়েজ এবার আসি আমরা হচ্ছিল যে এই যে আমাদের হচ্ছিল ফ্রন্টাল বোন মানে হচ্ছিল নেজাল বোন যেটা, হ্যাঁ, মানে হচ্ছিল এই যে ব্রিজের যে এটাতে নেজাল বোন বলে, হ্যাঁ, যেটা ব্রিজ আর কি, ঠিক আছে। তো এটা কপালের এই এরিয়ার সাথে সংযুক্ত, এই এরিয়া যে সংযুক্ত এরিয়াটা, এই এরিয়াটারই হচ্ছিল যে বেজ অফ দা নোজ বা হচ্ছিল আমাদের বডি পয়েন্টের 3 নম্বর পয়েন্ট, ঠিক আছে। তো এই নোজ বা নেজাল রুট, হ্যাঁ, কাজ হইতেছে নাকের স্থিতিশীলতা বজায় রাখা, মুখমণ্ডলের সাথে নাকের হাড়ের সংযোগ তৈরি করা, হ্যাঁ, এবং হচ্ছিল যে বিভিন্ন মানে অবকাঠামো যেমন নাকের ব্রিজ, নিচের অংশ, তারপর হচ্ছিল যে আমার যে কি বলে আমি ভুলে গেলাম, এর আগে যে আপনাদেরকে পড়াইছিলাম ইসের পলিপসের সাথে যে আমার যে 3টা ইয়া থাকে, কি যেন নাম এটার বলে, টার্মিনেটর, ঠিক আছে। টার্মিনেটর গঠন, আকার, এই জিনিসগুলা, এবং হচ্ছিল যে নাকের আকার আকৃতি এবং নাকের ভিতরের ছিদ্রটা হচ্ছিল যে আমার উপর দিকে থাকবে না এটা নিচের দিকে ডাবানো থাকবে। যেমন পাহাড়ি এলাকা যারা ব্যক্তিরা বসবাস করে তাদের নাক দেখবেন যে এই যে আমার উঁচা হাড়টা দেখতেছেন, এই উঁচা হাড়টা তাদের ভিতর দিকে ডাবানো, হ্যাঁ। এবং হচ্ছিল যারা সমতল, বিশেষ করে সমতল এরিয়াতে থাকে তাদের হচ্ছিল তো আমার মতো উঁচা নাকধারী যারা আছে এবং হচ্ছিল আমার থেকে বেশি উঁচা নাকধারী যারা আছে যাদের এই জায়গাটা উঁচা, হ্যাঁ, তারা যদি পাহাড়ি এবং বেশি উচ্চতায় উঠে তাদের নাক দিয়ে রক্ত পড়া শুরু করে দ্রুত, ঠিক আছে। এটা ভৌগোলিক ভাবেই এই জিনিসগুলোর ছিল মানে এই প্রকৃতির যে জীবজন্তু মানে যারা ছিল প্রাণী, যে প্রাণীগুলো বসবাস করে প্রকৃতি তাদের নিজ হাতে ওইভাবে তৈরি করে, হ্যাঁ। যারা এই মালভূমিতে বসবাস করে, উঁচা এরিয়াতে বসবাস করে, তাদের নাক দেখবেন এই জায়গাটা নিচের দিকে, ঠিক আছে, হ্যাঁ, একটু বোচা বোচা দেখা যায় এই জায়গাটা নিচের দিকে, এবং তাদের ইয়াটা হচ্ছিল নিচের দিকে, যার কারণে হচ্ছিল যে মানে নাসারন্ধ্রটাও নিচের দিকে, যার কারণে হচ্ছিল খুব সহজেই তাদের হলো ব্লিডিংটা হয় না। আর যাদের নাসারন্ধ্রটা উপরের দিকে তাদের ব্লিডিংটা উঁচার দিকে উঠলে এবং হলো যে বাতাসের যে প্রেসার, এই প্রেসারের কারণেই নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়, ঠিক আছে। তো এই ধরেন হচ্ছিল যে কি বলে নাকের যে বিভিন্ন রকম শাখা প্রশাখা গুলো আছে, এই জিনিসগুলো হচ্ছিল নির্ধারণ করে আমার হচ্ছিল এই নেজাল রুট পয়েন্টটা, হ্যাঁ। এবং হচ্ছিল যে বিভিন্ন রকম চাপ, স্পর্শ, ব্যথার বিষয়টা তো আছে, নাকের যে গহ্বরে যে যেটা আপনার বললাম হচ্ছিল বায়ু চলাচলের যে বিষয়গুলা, এগুলা সবগুলা নির্ধারণ করে হচ্ছিল যে আমার এই মানে বেজ, নেজাল বেসটা বা নেজাল রুটটা, হ্যাঁ, বেজ অফ নোজ পয়েন্ট যেটা আছে বা নেজাল রুট যেটার আমরা বলি, হ্যাঁ। এইটার ভূমিকাই হচ্ছিল যে আমার মানে এই জিনিসগুলো কন্ট্রোল করা। এবং শুধু তাই না, আমরা অনেক সময় উঁচাতে উঠলে নাক দিয়ে যেরকম রক্ত পড়ে ওরকম হচ্ছিল মাথা ঘুরানোরও প্রবণতা সৃষ্টি হতে পারে। হাইফোবিয়া যাদের থাকে তারা তো মানে এই ধারণা হচ্ছিল তারা উঁচাতে এরকম ইয়া করতে পারে না, বাট হচ্ছিল এই নেজাল রুট, এই রুটের মানে এই জিনিসগুলোর হচ্ছিল নির্ধারণ করে, মানে হচ্ছিল যে মানে সমতল ভূমির লোকজনের হচ্ছিল নাকের নেজাল রুটটা কিরকম হবে, হ্যাঁ, এই জিনিসগুলো। যাই হোক মানে এটা আরো বিস্তারিত আছে। তো হচ্ছিল ধরেন বিভিন্ন রকম চর্মরোগ এবং সংক্রমণ বা প্রদাহ এই অঞ্চলের দ্বারাই হচ্ছিল আসলে ছড়ায় পড়ে, হ্যাঁ। বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, ভাইরাস যে আক্রমণ গুলা করে আমার হচ্ছিল এই এরিয়াতে আইসা হচ্ছিল যে, এবং আমার যে টার্মিনেটর গুলো আছে, টার্মিনেটরের যে শ্লেষ্মা গুলো আছে, এই শ্লেষ্মার মাধ্যমেই হচ্ছিল যে আমার এই জিনিসগুলা কি বলে মানে ফাঙ্গাস যে যে ইগুলো আছে এগুলাতে তারা অনেকটা প্রতিরোধ করে, হ্যাঁ। তো আমার এইটা যতটা নেজাল রুটটা হচ্ছিল যতটা হচ্ছিল যে মানে স্ট্রং হবে, শক্তিশালী হবে, আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা ততটা বেশি হবে। এছাড়া হচ্ছিল ধরেন এই নেজাল রুটের কারণে হচ্ছিল ধরেন কি বলে অ্যালার্জেটিক রাইনাইটিস, তারপর হচ্ছিল যে ক্রনিক বা হচ্ছিল যে ক্রনিক পলিপাস, সাইনোসাইটিস, হ্যাঁ। এবং হচ্ছিল যে কি বলে মস্তিষ্কের কি বলে বিভিন্ন রকম প্রদাহ, হ্যাঁ, তীব্র হচ্ছিল যে আপনার কি বলে স্পাইনাল কর্ডের যদি কোনো আঘাত হয় সেই কারণে যদি ব্যথা, এপিলেপসি, তারপর হচ্ছিল যে ধরেন মানসিক বিভিন্ন রকম ব্যাধি বা হচ্ছিল যে পার্কিনসন রোগ যদি হয়, স্ট্রোক, এবং হচ্ছিল যে ওই যে কি বলে রিপন ভাই একটু আগে বলছিল যে উনি যে দেখাইতেছিল চোখে যে এইভাবে ডলা এইভাবে ধরা, এই দেখেন এই জায়গায় যদি আমি ধরি না আমার কিন্তু ব্রিজটাও কাভার করে। তো এই যে স্ট্রোক, উনি যে মানে স্ট্রোকের কথা বলছে, হ্যাঁ, দেখেন উনার কথার সাথে মানে কতটা মিল,
যে এই জায়গাতে যদি আমি করি আমার যদি ব্যথা অনুভূতি হয় বা বিভিন্ন রকম যদি মাসাজ করি, তো স্ট্রোকের রোগী বা পার্কিনসনের রোগী বা হলো যাদের বাম পাশ অবশ হয়ে গেছে বা এক পাশটা অবশ হয়ে গেছে, সেই ক্ষেত্রে তাদের হেল্প করবে। বাট ইউ শুড বি রিমেম্বার ওয়ান থিং দ্যাট, যে হচ্ছিল যে বেলস পালসি নামে একটা বিষয় আছে, যেটা হচ্ছিল যে এই যে আমাদের এই কানের পিছনটা দেখা যায়, কানের পিছনটা, হ্যাঁ, এইখানে হচ্ছিল মোটর নার্ভ আছে। মোটর নার্ভ যদি আঘাতপ্রাপ্ত হয় বা সংক্রামিত হয়, তাহলে হচ্ছিল যে শুধু অনলি ফর মুখের এই পোর্শনটা যেদিকে হবে, সেটা যদি ডান দিকে হয় তাহলে ডান পোর্শন, বাম দিকে যদি হয় তাহলে বাম পোর্শন, মানে এই অংশটা শুধু ঝুলে যাবে, চোখটা ঝুলে যাবে অল্প একটু, হ্যাঁ, 2 মিলিমিটার 3 মিলিমিটারের মতো, গালটা ঝুলে যাবে। শুধু তাই না, আমার ঠোঁটটা বাঁকা হয়ে নিচের দিকে চলে যাবে এবং জিহ্বার একটা পোর্শন অবশ হবে এবং মাড়ির একটা পোর্শন অবশ হবে। হ্যাঁ, আপনি ঠিকমতো খাইতে পারবেন না। যাদের এই বেলস পালসি গুলো হয় তারা হচ্ছিল যে মানে পানি এদিক দিয়ে খাইলে এদিক দিয়ে পানি পড়ে যাবে, মানে তাদের এই পোর্শনটা অবশ থাকে। সেটা ট্রিটমেন্ট কিন্তু ডিফারেন্ট। সো ইউ শুড বি কেয়ারফুল অন ইট। আপনাকে বুঝতে হবে যে এটা আমার স্ট্রোক জনিত কারণে হয়েছে না হচ্ছিল বেলস পালসির জন্য, বেলস পালসির কারণে হয়েছে, মানে আমার কানের পিছনে যে মোটর নার্ভটা, যে নার্ভটা আছে, এই নার্ভটার কারণে হয়েছে। হ্যাঁ, ফেসিয়াল পালসি বলে এটা অনেক সময়, ঠিক আছে। তো ওইটার ক্ষেত্রে যদি আবার আপনারা এই ট্রিটমেন্টটা দেন তাহলে কিন্তু কাজ করবে না। তো আপনার ওই জায়গাটাতে অবশ্যই মানে খেয়াল রাখতে হবে, স্ট্রোক, মেনিনজাইটিস, হ্যাঁ, এবং হচ্ছিল যে আলজাইমার এর মতো যে সিমটম গুলো আছে, এই সিমটম হচ্ছিল যে আমার এই নাকের এই জায়গাটা, এই এই এরিয়াটা মানে 0.3, যেটা হচ্ছিল যে আমরা বলি হচ্ছিল কি বলে বেস অফ দা নোজ পয়েন্ট, হ্যাঁ, বা নেজাল রুট, এই এরিয়াতে যদি আমি হচ্ছিল যে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ আমি যদি মাসাজ করি, হ্যাঁ, মেডিসিন দিয়ে, আমাদের ইলেকট্রো হোমিওপ্যাথি যে মেডিসিনগুলো আছে, মেডিসিনগুলো যদি মাসাজ করি, তাহলে আমাদের এই প্রবলেমগুলা ভালো হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, এবং হচ্ছিল যে এর পাশাপাশি আমরা ইন্টারনাল ওষুধ দিব। তো আমাদের এই কি বলে বেস অফ দ্য নোজ পয়েন্টের মেডিসিনগুলো হচ্ছিল REY, A2, C2, হ্যাঁ, S12WE আর হচ্ছিল APP। হ্যাঁ, এই কয়টা মেডিসিন হচ্ছিল আমার এই প্রযোজ্য, এবং হচ্ছিল যে আমাদের লক্ষণ ভেদে বা হচ্ছিল উপসর্গ ভেদে আমরা এই মেডিসিনগুলোকে ওইভাবে প্রয়োগ করব। আবার যদি আমি কিছু নাও বুঝি, হ্যাঁ, আপনাদের সোজা বাংলা বলে দিই, যদি আমরা কিছু নাও বুঝি তাহলে সবগুলা মেডিসিনটা একত্র কইরা আমরা হচ্ছিল এটা মালিশের জন্য, এই জায়গায় মালিশের জন্য দিব, ঠিক আছে। এবং হচ্ছিল যে আমরা এই মেডিসিনগুলো ধরেন D4 সবগুলো একত্রে বানায় এটা আমরা লিখে দিলাম যে হচ্ছিল যে এটা হচ্ছিল কি বেস অফ দ্য মেডিসিনের নামগুলো আবার বলেন একটু। REYWE, S12, A2, C2, APP, সবগুলো লিখছেন। আপনারা যদি ধরেন হচ্ছিল যে যদি প্রবলেম হয় বুঝতে যে আমি কোনটা ওষুধ দিব, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই সবগুলা মেডিসিন রে D4 একটা বানায় আপনারা এটা এক্সটার্নালি, কয়েকটা আবার একটু বলবেন। সরি আপু আবার বলেন। 12, S12 এর পর একটা যে কি বলেন সেটা বুঝতে পারিনি। APP, APP, APP। আর অন্য আমি তো ওই যে রেকর্ড করতেছি, মাঝে মাঝে এদিক ওদিক দৌড়াইতেছি, তো রেকর্ড পুরোপুরি হইতেছে কিনা, তারপরে আবার আমার নেটওয়ার্কের সমস্যা, আমি দেখতেছি কথা আটকে যেতেছে, মানে আমার ফেস গুলো আটকে যেতেছে, ভিডিও ফেস। টেক্সট আস্তে আস্তে এটা আমরা দেখতে পাচ্ছি, হঠাৎ করে আটকে যায়, কথাটা পরে আসে। সব মেডিসিনটাকে একসাথে দিব? সব মেডিসিন আপনি যদি মানে ওইভাবে আইডেন্টি করতে না পারেন, তাহলে সব মেডিসিন গুলোর একত্র করে আপনি দিতে পারেন তেলের সাথে, সেই ক্ষেত্রে যে কোনোটাতেই কাজ করবে। আচ্ছা, ইম্পর্টেন্ট দুই একটা না দেখালেই না, হ্যাঁ, এইটা যেমন হচ্ছিল সোলার প্লেক্সটা আসি। সোলার প্লেক্সটা আপনাদেরকে মাঝে মাঝে ইয়া যেতেছে, আই ডোন্ট নো ভিডিওটা কেমন হইতেছে, কারণ আমি সরে যাইতেছি তো। আপনাদেরকে সরি একটু ইয়া করে দেখাই সোলার প্লেক্সের ইয়াটা। সোলার প্লেক্স ইয়া রিপন ভাই ভালো দেখাইতে পারবে। তারপর বলি এ দেখা যায়, এই যে আমার বুকের হাড়, আর একটু নিচে করি তাহলে আরো বোঝা যাবে। এ দেখেন, এই যে দেখেন বুকের দুইটা অংশ ভাগ হয়ে গেছে হাড়ের, হ্যাঁ, এই জায়গাটা ঠিক এই জায়গার থেকে 4 ইঞ্চি বা 5 ইঞ্চির নিচে,
এই যে এরিয়াটা, স্টারনামের নিচে, স্টারনামের নিচে। হ্যাঁ হ্যাঁ, স্টারনামটা ঠিক উপরে, তার নিচেই যে প্লেসটা, এটার বলে হচ্ছিল সোলার প্লেক্স। ঠিক আছে, সোলার প্লেক্সটা হচ্ছিল যে আমার এই জায়গায় মানে মোটামুটি আমার বডির যত ধরনের রোগ আছে এই রোগের উৎস অনেক এইটার ধরা হয়, এবং এইখানটাতে যদি আমি মেসেজ করি ঠিক মতে, হ্যাঁ, তাহলে হচ্ছিল যে ওষুধ মানে ওষুধ ইলেকট্রো হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে যদি আমি মেসেজ করি ঠিক মতে, তাহলে হচ্ছিল যে এই কি বলে ম্যাক্সিমাম রোগগুলা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছিল সোলার প্লেক্সটা হচ্ছিল যে গুরুত্বপূর্ণ স্নায়ু মানে নেট থাকে, এর জন্য হচ্ছিল যে এটাকে সোলার প্লেক্স বলা হয়। মানে স্নায়ুগুলার নেট, এইখানে একটা নেটের মতো থাকে, এটা সোলার, এর জন্য হচ্ছিল এইখানটাকে সোলার প্লেক্স বলা হয়। সোলার প্লেক্সের আধ্যাত্মিকতারও কিছু বিষয় আদি কাজ করে। স্যার, স্যার আপনার কথার সাথে আমি একটু অ্যাড করি। জি শিওর। প্লেক্সাস শব্দের অর্থ হলো জংশন। জাংশন। প্লেক্সাস মানে এখানে সমস্ত নার্ভ সংযোগ আছে, এখানে দিলে অনেক দিকে নার্ভ উপকৃত হয়, এই জন্য প্লেক্সাস শব্দের অর্থ হলো রেলওয়ে জংশনের মতো। প্লেক্সাস শব্দের অর্থ হলো জংশন, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। অনেকগুলো নার্ভ এখানে আছে। হ্যাঁ, যে জন্য আসলে আমি বলছি জাল বা নেটের মতো এইখানটায় থাকে, জংশনের মতো থাকে। হ্যাঁ, নাইস, থ্যাংক ইউ। মানে হচ্ছিল যে একটা মানে ইয়া করার জন্য, হেল্প করার জন্য। যাক, হচ্ছিল যে অ্যানাটমিক্যাল ভাবে পেটের উপরের মধ্যভাগ এবং বুকের নিচে এবং নাভির উপরের ডায়াফ্রামের ঠিক নিচে মহাধমনী যেটা থাকে, হ্যাঁ, এই মহাধমনীর সামনে অবস্থান করা হচ্ছিল যে আমার এই সোলার প্লেক্স। ঠিক আছে, তো সোলার প্লেক্সটা হচ্ছিল মূলত হচ্ছিল স্নায়বিক সংমিশ্রণ গঠন, এবং এখানে পেটের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর সাথে অসংখ্য স্নায়ু শাখা একসাথে জুড়া আছে এই জায়গাটাতে। ঠিক আছে, সোলার প্লেক্স, সোলার প্লেক্সের প্রধান কাজ হচ্ছিল পেটের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, ঠিক আছে, তার কার্যাবলীরে নিয়ন্ত্রণ করা এবং হচ্ছিল এগুলার সমন্বয় করা। ঠিক আছে, পাকস্থলী, লিভার, অগ্নাশয়, স্মল ইন্টেস্টাইন, বিগ ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র এবং হচ্ছিল যে কিডনির কার্যাবলীর উপরে হচ্ছিল সোলার প্লেক্সের মানে ব্যাপক প্রভাব বিস্তার করে। হজম ক্রিয়া নিয়ন্ত্রণ করা, পাকস্থলীর রস নিঃসারণ, হ্যাঁ, অন্ত্রের গতি। কে যেন হাত তুলছে, বলেন। অনুমতি চাইছি আর কি। জি বলেন। সোলার প্লেক্সাস হলো 5 নম্বর পয়েন্ট, এর আগে জি, আরেকটা পয়েন্ট রয়ে গেছে, সেটা হলো ব্রেচিয়াল নার্ভ। আমি কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট পড়াইতেছি, যেহেতু কভার করতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ, বুঝতে পারছেন? ডোন্ট মাইন্ড। না না না, আমি রাগ করি নাই। আমি কিন্তু শুরুতে মানে শেষের দিকেই বলছি যে আমি হচ্ছিল যে আপনাদের কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো শেখাই। মানে কেন ইম্পর্টেন্ট জিনিসগুলো বলতেছি যে মানে এর পিছনে কারণ হচ্ছিল যে বডি পয়েন্ট গুলা সম্পর্কে আমরা অনেকেই জানি না। এর জন্য হচ্ছিল ওইটা অ্যাট্রাকশন মানে বোঝানোর জন্য যে আমরা এই শুধু এক্সটার্নাল চিকিৎসা কইরাও আমরা অনেক কিছু করতে পারি, যদি যেহেতু জানি না তাই মানে জানানোর চেষ্টা করতেছি। তো সিরিয়ালি যদি পড়াইতে যাই তাহলে ধরেন অনেক আছে। সো আমি শুধু বডির মানে আপার পার্ট গুলারই কিছু পয়েন্ট গুলো আমি আপনাদেরকে মানে পড়ানোর চেষ্টা করতেছি, এবং হচ্ছিল ওইখানটাতে কি কি প্রবলেম গুলো হয় এবং ওর কারণে হচ্ছিল এরা কি কি নিয়ন্ত্রণ করে, এবং এই এরা যখন মানে নিয়ন্ত্রণহীন হয়ে যায় তখন আসলে আমাদের বডিতে কি কি প্রবলেম হইতে পারে, সেই জিনিসগুলাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তো হচ্ছিল যে যেটা আমরা বলতেছিলাম যে আর কেউ কি হাত তুলছেন? না। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছিল যে পাকস্থলীর রস নিঃসারণ করা, তারপর হচ্ছিল যে ধরেন ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, হ্যাঁ, এগুলার হচ্ছিল সঞ্চালন। এই জিনিসগুলো হচ্ছিল যে সোলার প্লেক্সের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, এবং হচ্ছিল শরীরের স্ট্রেচ, ঠিক আছে, স্ট্রেচ কমাইতেও সোলার প্লেক্সের ভূমিকা রাখে। ঠিক আছে, সোলার প্লেক্স হচ্ছিল মানে সোলার প্লেক্সের মানে হচ্ছিল যদি প্রবলেম হয়, সেই সোলার প্লেক্সের প্রবলেমের কারণে ধরেন হচ্ছিল যে আলসার, গ্যাস্ট্রিক, অ্যাসিডাইটিস এর মতো বুক জ্বালা পোড়া, বা হচ্ছিল যে এই যে মানে হচ্ছিল যে আমার মানে পেটটারে যদি আমরা 9টা ভাগ করি, উপরের দিকে মিডিলের যে হচ্ছিল জ্বালা পোড়া গুলা থাকে, হ্যাঁ, এই জ্বালা পোড়ার জন্য হচ্ছিল যে আমার সোলার প্লেক্স গুলো দায়ী থাকে। ঠিক আছে, প্যানক্রিয়াস বা অগ্নাশয় হচ্ছিল বিভিন্ন রকম প্রদাহ জন্য হচ্ছিল সোলার প্লেক্স দায়ী থাকে। এবং হচ্ছিল শুধু তাই না, আমাদের আমাদের হচ্ছিল যে কিডনিতেও যদি কোনো ধরনের জ্বালা পোড়া বা ব্যথাগুলো থাকে, ঠিক আছে, এইটার জন্য হচ্ছিল সোলার প্লেক্স অনেকটা দায়ী। তো আমরা যদি হচ্ছিল এই সোলার প্লেক্স রে যদি আইবিএস, যেমন হচ্ছিল যাদের আইবিএস প্রবলেম আছে, ঠিক আছে, এই আইবিএস এর ধরেন হচ্ছিল ওষুধ দিয়ে কাজ হইতেছে না, তখন আপনারা এক্সটার্নাল কি বলে
এক্সটার্নাল এক্সটার্নাল মানে এক্সটার্নালি যদি ব্যবহার করেন, হ্যাঁ, সোলার প্লেক্স এরিয়াতে যদি আপনারা মানে এটারে মাসাজ করেন, হ্যাঁ, ক্লক ওয়াইজ এন্টি ক্লক ওয়াইজ, বা হচ্ছিল যে কোনো একটা কাপড় ভিজা ওইটা যদি হচ্ছিল সোলার প্লেক্সের উপরে রাইখা দেন, হ্যাঁ, রাইখা দেন অনেক সময়, আধা ঘন্টা 1 ঘন্টার উপরে রাইখা দেন, তারপরে দেখবেন যে হচ্ছিল যে এই যে তার আইবিএস প্রবলেমগুলো আস্তে আস্তে কমবে, তাদের পেটের ব্যথা বা গ্যাস্ট্রাইটিস এর যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো আস্তে আস্তে কমা শুরু করবে, হ্যাঁ। তো বা স্প্রে যদি করেন আপনারা, ওইখানে স্প্রে করেন টিস্যু বা কাপড় দিয়া, বা হচ্ছে ওয়াইলের মাধ্যমে, করলে হয় কি যে এটা অনেক সময় ধরে থাকে ওষুধটা, হ্যাঁ, যার কারণে হচ্ছিল যে বারবার হচ্ছিল যে ওয়াইনমেন্টের আমি ভেহিকুল হিসেবে ব্যবহার করতে উৎসাহিত করি, হ্যাঁ। এবং ধরেন হচ্ছিল যে যদি আমি ভেজা কাপড়, যেমন ধরেন হচ্ছিল যে 1 মগ পানিতে আমি 20 ফোঁটা ওষুধ দিয়ে এরপর হচ্ছিল ওটারে নাড়াচাড়া করে সেখানে ধরেন একটা সুতি কাপড় আমি নিলাম, নেওয়ার পরে সেই সুতি কাপড়টা আধা ভেজা অবস্থায় যদি আমি এই সোলার প্লেক্স এরিয়াতে আমি যদি ওটা চাপ দিয়ে রেখে দিই 20 মিনিট 30 মিনিট, আপনাকে কি করতে হবে, আপনাকে হচ্ছিল যে আপনি মুভ করতে পারবেন না, শুয়ে থাকতে হবে। আর যদি ওয়াইনমেন্টের মাধ্যমে যদি এটা আমি প্রয়োগ করি, তাহলে আপনি এটা নিয়েই আপনার নড়াচড়া বা আপনার আনুষঙ্গিক যে কাজগুলো এই কাজগুলো করতে পারেন। তো সোলার প্লেক্সের মাধ্যমে যেটা হইতেছে যে আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছিল সোলার প্লেক্সের গন্ডগোলের কারণে হচ্ছিল যে আমাদের স্নায়বিক ভারসাম্য, স্ট্রেচের যে প্রবলেমগুলো আছে, এছাড়া হচ্ছিল হার্ট ফেলিওর হতে পারে, তারপরে হচ্ছিল করোনারি থ্রোমোসিস, এরপর হচ্ছিল যে আমার হাইপো বা হাইপার টেনশনের কারণ হইতে পারে, হ্যাঁ, আরটিও সেক্স, আচ্ছা, আর্টিওস্কো আর্টিওস্ক্লোরোসিস হতে পারে, অ্যানজাইনা প্লেকোরিস, তারপরে কার্ডিয়াক অ্যারেস্ট, এরপর হচ্ছিল যে আইবিএস যেটা বললাম, হার্নিয়ার প্রবলেম হতে পারে, হ্যাঁ, টিবি যেটা হচ্ছিল আমার কি বলে অন্ত্রের টিবি, মানে হচ্ছিল যে আমার মানে ইন্টেস্টাইনাল যে টিবিটা আছে, ঠিক আছে, এই টিবি হতে পারে, তারপরে ধরুন হচ্ছিল যে ইন্টেস্টাইনাল ক্যান্সার, হ্যাঁ, তারপরে পিত্ত পাথর, এই যে অনেকে পিত্ত পাথর নিয়ে করেন, তো পিত্ত পাথরের এই যে সোলার প্লেক্সেও যদি আমরা করি, এর পাশাপাশি হচ্ছিল যে আরেকটা পয়েন্ট আছে, সেটা আমরা সামনের দিকে পড়বো না, আজকে সোলার প্লেক্স পর্যন্তই রাখলাম, কারণ মানে 10:45 বেজে গেছে, ঠিক আছে। তো হচ্ছিল যে এই পিত্ত পাথরের জন্য হচ্ছিল আপনার সোলার প্লেক্স এরিয়াতে মাসাজ বা হচ্ছিল যে আপনারা থেরাপি দিতে পারেন, হ্যাঁ, হাইপোটাইসিস, তারপর হচ্ছিল নিউমোনিয়া, অ্যাসাইটিস, ফুসফুসের বিভিন্ন ধরনের অ্যাপসিস যদি হইতে পারে, লিভার বড় হয়ে যাওয়ার কারণেও আপনারা হচ্ছিল যে সোলার প্লেক্সে হচ্ছিল যে দিতে পারেন, মানে যেটা হচ্ছিল, তারপরে আমাদের যে স্প্লিনটা আছে, হ্যাঁ, স্প্লিন যদি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছিল সোলার প্লেক্সে আমরা হচ্ছিল মাসাজ দিতে পারি, এবং লিভার ক্যান্সারের ক্ষেত্রে সোলার প্লেক্সের মাসাজ অত্যন্ত কার্যকরী। তো সোলার প্লেক্সের এই মাসাজের জন্য আমাদের কি কি মেডিসিন ব্যবহার করব, আমরা ব্যবহার করব হচ্ছে ইলেকট্রিসিটির ভিতরে REYWE এক্সটার্নাল, ঠিক আছে, REYWE, এরপর হচ্ছিল যে S10 P2 C2 F2, ও সরি, আরেকটা আছে, সেটা হচ্ছিল যে ইলেকট্রিসিটি হচ্ছিল REYWE এবং BE, হ্যাঁ। আর ফাংশনাল রেমেডির ভিতরে আছে হচ্ছিল S10 P2 F2, আর টিস্যু রেমেডির ভিতরে আছে হচ্ছিল আমার C2। তো আজকে আজকে S10 P2 এরপরে বুঝি নাই। S10 P2 F2 জি লিখছি। এবং হচ্ছিল যে আমার টিস্যু রেমেডি হচ্ছিল C2। লিখছেন সবাই? আচ্ছা, যারা যারা লিখতেছিলেন লিখতে পারছেন? আচ্ছা, আজকে এই 4টায় থাক, হ্যাঁ, রাত্রি অনেক হয়ে যাইতেছে।
তো কি বলে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো এবং আসলে যে কিরকম ইফেক্টিভ মনে হয়েছে যদি 2-4 জন একটু বলতেন শুনতে একটু ভালো লাগতো আর কি। খারাপ হলেও বলবেন, স্যার খারাপ আছে কোথায় কোথায় ইমপ্রুভ করা যায় সেটাও একটু বলবেন। আমি বলছি স্যার, জি জি, স্যার আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ক্লাসটা খুব সুন্দর হয়েছে, তবে স্যার আগামীতে ক্লাসটা ডিক্লারেশন দিয়ে দেন 9:05 আরম্ভ হবে, 5 মিনিট আমরা অপেক্ষা করবো। আজকে যে বরাবরই বুঝতে পারছি, লিখতে পারছি। 9:05 এর বেশি লেট করা যাবে না স্যার, সবাইকে বলে দেন আপনি 9:05 পরে যেন ক্লাস 9:05 হলে ক্লাস আরম্ভ করে দেবেন, কেউ আসলো কেউ আসলো না আর wait করা ভাগ্য যাবে না। ভালো, কারেন্টটা ছিল, ক্লাসের সাথে সাথে কারেন্ট আসছে, এখনো আছে। আচ্ছা, এই 4টা পয়েন্টের ভিতরে কারো কোথাও কোনো প্রকার জিজ্ঞাসা আছে কিনা সেটাও একটু বলতে পারেন। এর পাশাপাশি হচ্ছিল যে আসলে আমাদের এই পয়েন্ট থেরাপিটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট কিনা, বা হচ্ছিল যে আমরা আজকে ক্লাসের মাধ্যমে কি বুঝতে পারলাম সেটাও একটু বলেন। না, পয়েন্ট থেরাপি খুব ইম্পর্টেন্ট, পয়েন্ট গুলো খুব ইম্পর্টেন্ট। পয়েন্টের মেডিসিন এক্সট্রা ইউজের পরে এক্সটার্নাল ইউজ করলে নাকি এটা খুব কাজের, ইন্টারনাল ওষুধের চেয়ে অনেক ভালো কাজ করে, বেশি কাজ করে, এটা আমি যতটুকু জানছি আর কি। এই জন্য এটা জানা আমাদের খুবই জরুরি। ঠিক আছে দীপক দাদা, আর কেউ? এটা আমি বলি, আমরা ওই যে ভাই বললো যে আকুপ্রেশারের সাথে সাংঘর্ষিক হবে কেন? আমাদের মানে একটা অর্গানকে স্টিমুলেট করার জন্য ইন্টারনাল মেডিসিনের পাশাপাশি বাইরে থেকে যে আপনাদের যে আগে ছিল না গ্রামীণ ইয়েতে ঝাড় ফুঁক মালিশ ছিল না এরকম, তো এটা কেন যে আমাদের এখানে সেটা কাজ করবে, আমাদের মেডিসিন উপর থেকেও কাজ করবে, ত্বকে ব্যবহার করে মেসেজ করে, আবার ভিতর থেকে ইন্টারনালি কাজ করবে। এটা দুই দিকে আমাদের হবে দাদা। সাংঘর্ষিক বলছি যে এই কারণ হচ্ছিল যে এই পয়েন্টগুলোর সাথে আকুপ্রেশারের পয়েন্টগুলোর মিল আছে, কিন্তু মানে হচ্ছিল যে ইলেকট্রো হোমিওপ্যাথিতে এই সবগুলো আকুপ্রেশারের সব পয়েন্টগুলো নিয়ে আসে নাই, না আনার পিছনে কারণ মার্কেটিং পলিসিগুলো থাকে। হ্যাঁ, এর জন্য আমি এটাকে সাংঘর্ষিক বলছি এবং বলছি যে এটা জাস্ট মাই ওপিনিয়ন। হ্যাঁ, এটা অন্য কোনো কিছু না। বাট হচ্ছিল যে আমরা আকুপ্রেশারও শিখবো, পাশাপাশি এগুলোও শিখবো। হ্যাঁ, এবং ইলেকট্রো হোমিওপ্যাথির মাধ্যমে আমরা এই জিনিসগুলা নিয়ে কাজ করব। আকুপ্রেশারে তো অনেক পয়েন্ট, অনেকগুলা নিডল পয়েন্ট আছে, এই পয়েন্ট আছে, অনেক নিডল পয়েন্ট আছে। এই এক হাতের মধ্যে পায়ের মধ্যে যে পয়েন্ট আছে তাই তো অবস্থা খারাপ। জি জি জি। না না না, ওইগুলা যেগুলো পয়েন্ট দেখেন এইগুলো কিন্তু বেসিক আকুপ্রেশার না, আকুপ্রেশার আগে বুঝতে হবে। আচ্ছা হ্যাঁ, আমি বলতেছি একটু সহজ ভাবে বলি, যেহেতু আমার তো এটার উপরে একটা ব্যাচেলর ডিগ্রি করা। শিওর, জি জি অবশ্যই। আকুপ্রেশারের বিষয়টা হচ্ছে যে শরীরের নার্ভিং যে সিস্টেম আছে 14টা চ্যানেল দিয়ে প্রবাহিত হয় আমাদের শরীরে। আপনারা জানেন যে ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া। হ্যাঁ, এই যে আজকে যে আলোচনা করছে তার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু ক্রেনিয়াল নার্ভ। যেমন উনি এই জায়গাগুলোর কথা বলছে যে চোখের নিচের যে জায়গাটায় যে ক্যানেল দিয়ে পানিটা চলে যায়, এটারে আমরা ল্যাক্রিমা, আমাদের মেডিকেল ভাষায় বলি ল্যাক্রিমাল ডাক্ট, যেটাতে আমাদের চোখ সবসময় মানে পানি যাতে না জমে সেজন্য এই জায়গাটা দিয়েই চলে যায় আমাদের ল্যাক্রিমাল ডাক্ট দিয়ে। এই এর অনেকগুলো কাজ আছে। তো আমাদের এর যে মানে সংবেদনশীলতা এই ল্যাক্রিমাল ডাক্টের দিক থেকে, তারপরে আবার ধরেন যে আমাদের অলফ্যাক্টরি যে নার্ভটা আছে, অলফ্যাক্টরি নার্ভের মধ্যে কিন্তু আবার কোষও আছে, কোষগুলো রিসেপ্টর আকারে কাজ করে অলফ্যাক্টরি কোষ হিসাবে। আপনারা এই বিষয়গুলো কিন্তু মেডিকেল টার্মগুলো যদি সত্যিকার অর্থে না বোঝা যায় তাইলে আপনার প্রপারলি কিন্তু আমরা ডাক্তার হইতে পারবো না। জি জি। জোনায়েদ ভাই যে কাজটা করতেছে সেটা একটা চমৎকার অসাধারণ কাজ করতেছে। সেটা হচ্ছে যে আমাদেরকে বেশ কিছু নতুন শব্দের সাথে আমরা পরিচিত হতে পারতেছি। যে জিনিসটা হচ্ছে যে যেহেতু আমাদের বাংলাদেশের হোমিওপ্যাথিক পড়াশোনাটা, এখানে যারা আসছেন ম্যাক্সিমামই তো হোমিও লাইন থেকে কনভার্টেড হয়ে বা হোমিও লাইনের পাশাপাশি আপনারা ইলেকট্রো হোমিওপ্যাথিটা করতেছেন। একটু বুঝতে হবে যে আমাদের এই দেশের পড়াশোনাটা কিন্তু অ্যালাইড সাবজেক্টের নলেজটা খুবই পুয়ার। আমরা অ্যালাইড সাবজেক্টের নলেজ গুলো না থাকার কারণে আমরা ডায়াগনোসিসটা ঠিক মতন বুঝতে পারি না, প্লাস আমরা কিন্তু তার ফাংশনাল ডিসঅর্ডারের যেই কজেশন গুলো সেটাও কিন্তু আমরা উপলব্ধি করতে পারতেছি না। এই যে মানে এতগুলো মেডিসিনের কথা বলতেছে জোনায়েদ ভাই বলতেছে আরি মেডিসিন। আপনার কিন্তু খেয়াল করেন আমাদের এই ইলেকট্রো হোমিওপ্যাথিক মেডিসিন গুলো কিন্তু আপনার কতগুলো
সেগমেন্টের উপরে মানে টেম্পারামেন্টের উপর নির্ভর করে। তো এই টেম্পারামেন্টের উপরে নির্ভর করে আপনার রিফ্লেক্সোলজিতে যেমন 50 পয়েন্টস এর কাজ করতেছে, রিফ্লেক্সোলজি দেখবেন যে রাস্তাঘাটে বই বেচে আকুপ্রেশার নামে রিফ্লেক্সোলজি, হাতের মধ্যে 50টা পয়েন্ট, পায়ের মধ্যে 50টা পয়েন্ট। হুম। দিস ইজ নট আকুপ্রেশার, আচ্ছা ইট ইজ এ রিফ্লেক্সোলজি। শুধু মানে রিফ্লেক্সোলজি, হ্যাঁ, শুধু হাতের তালু পায়ের তালু reflexology, রিফ্লেক্সোলজি। মানে জি। আপনি দেখবেন যে ছোটকালে আমাদের মানুষজন যখন অজ্ঞান হয়ে যেত, আমরা যখন ছোট ছিলাম, নাও আই এম 51, তো যারা যখন ছোট ছিলাম আমরা দেখছি যে কোনো মানুষ অজ্ঞান হয়ে গেলে আমরা হাত দলতে থাকতাম, তেল দিয়ে মালিশ করতে থাকতাম, পায়ের তলে মালিশ, এই ধর 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 তাড়াতাড়ি, আমরা এইগুলো করতাম, আমরা না জেনেই করতাম। তো আমাদের বডির এই পয়েন্ট গুলো কিন্তু টাচ করতে এবং একটা সময় পরে সে রিকভার করে উঠে যেত। আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে 100টা রোগী যখন এরকম সেন্সলেস হয়ে যায় সোডিয়ামের অভাবে বা পটাশিয়ামের অভাবে, তাদের ম্যাক্সিমামই কিন্তু আমাদের রিকভার হয়ে যেত ওই যে হাত পায়ের ডলার মধ্যে দিয়ে তেল দিয়ে মালিশ করার মধ্যে, বা দাঁত লেগে যেত, দাঁত কপাটি লেগে গেলে আমরা থুতনির মধ্যে চাপ দিয়ে, নাকের নিচে চাপ দিয়ে ধরতাম, তখন দাঁতটা খুলে যেত। এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু সবই প্রাকৃতিক চিকিৎসা এবং পূর্ববর্তী মানে সংস্কারগতভাবেই চলে আসছে আমাদের এখানে। এটা আমাদের ওতপ্রোতভাবে আমাদের ট্রেডিশনাল ট্রিটমেন্টের একটা পার্ট। তো এগুলো কোনো সময় সাংঘর্ষিক হয় না। এখন হচ্ছে যে কেউ কেউ এই জিনিসগুলোকে প্রিসাইজ করতে গিয়ে তারা তাদের সিস্টেমেটিক লাইনে এনেছে। যেহেতু টেম্পারামেন্টের উপর নির্ভর করে আমাদের 4টা টেম্পারামেন্ট আছে এইখানে, এই মানে ইলেকট্রোহোমিওপ্যাথির মধ্যে মূল যে টেম্পারামেন্ট 3টা, তো এই জায়গার থেকে এই পয়েন্টগুলোই দেখা গেছে টাচ করে খুব বেশি। হ্যাঁ, কতগুলো ইমোশনাল পয়েন্ট আছে, কতগুলো আমাদের বিলিয়ারি সিস্টেমের উপরে পয়েন্ট আছে। তো সেই জায়গাগুলোরে টাচ করে এই পয়েন্ট 45টা পয়েন্ট তৈরি করছে ইলেকট্রোহোমিওপ্যাথির ক্ষেত্রে। রিফ্লেক্সোলজি যেমন 50টা পয়েন্ট তৈরি করছে। আবার আকুপ্রেশারের মধ্যে 14টা মেরিডিয়ানে 363টা পয়েন্ট, প্লাস নার্ভ ডিজেনারেটিভের মধ্যে জ্ঞান প্রায় 950 মতন পয়েন্ট আছে আকুপ্রেশার থেরাপিতে। হ্যাঁ, আপনার যে কোনো প্যারালাইজ রোগী আমাদের বিনা ওষুধেই কিন্তু সুস্থ হতে পারে। একটা স্ট্রোক করে ওয়ান সাইডেড ব্লক হয়ে গেছে, ধরেন যে জেনারেল যে ফিজিওথেরাপি আছে সেটা দিয়ে যদি 6 মাসের 1 বছরের রিকভার হয়, আকুপ্রেশার থেরাপিতে সেই রোগীটা 2 মাসের মধ্যে রিকভার হবে। 2 মাস একেবারে, এটার কোনো সন্দেহ নেই, আমরা এরকম বহু দেখছি। তো একটা জিনিস হচ্ছে যে আমরা তো একটা সহজায়নের জন্যই এই জায়গাটায় আসছি, যে দ্রুত আমরা যাতে ডিজিজকে ইলেকট্রোহোমিওপ্যাথিটার জায়গাটা, কিন্তু ডিজিজ ওয়াইজ যদি আপনাকে ট্রিটমেন্ট করতে হয় তাহলে ডিজিজটাকে বুঝতে হবে, ডিজিজের পজিশনটাকে বুঝতে হবে, ডিজিজের ফিজিওলজিটা বুঝতে হবে, ডিজিজের প্যাথোলজিটাকে বুঝতে হবে। দেন এই যে জুনায়েদ ভাই যে ক্লাস পড়াইছে, এই ডিজিজের প্যাথোলজিটা আগে বুঝেন, এই ডিজিজটা কেন হচ্ছে। আমার মেটাবলিক ডিসঅর্ডার হওয়ার পিছনে আমার কতগুলো অর্গান কাজ করে। মনে করেন আমাদের মুখের মধ্যে যখন খাবারটা ঢুকছে, সেই জায়গায় সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থেকে যদি প্রপারলি যদি আপনার লালার গ্রন্থিটা যদি লালার যদি নিঃসরিত না হয় তাইলে কিন্তু, এবং 32টা দাঁত দিয়ে যদি আমি 32 বার চাবান না দিই, তাইলে আমার সেন্সরি নার্ভ সেটাকে কালেক্ট করতে পারে না যে এই খাবারটা অ্যাসিডিক নাকি খাবারটা অ্যালকোহলিক। যদি অ্যাসিডিক হয় তাহলে আমার স্টোমাক থেকে অ্যাসিডটা সে কম ছাড়বে, যদি সিগন্যাল দিয়ে দেয় ব্রেন থেকে। আর আপনি যদি টপাটপ গিলে ফেলেন, তখন কিন্তু সেই সিগন্যাল সে বুঝতেও পারলো না যে খাবারের টেস্টটা কি, যেহেতু হলো না, এবং সে লালার সাথে এটা মিক্সচার না হওয়ার কারণে ঠিক মতন ডাইজেশন হবে না। তার মানে আমাদের এইটাও খেয়াল করতে হবে যে এই ওষুধের পাশাপাশি আমাদের রোগীকে কিন্তু এই পথ্যের গাইডলাইনটাও দিতে হবে যে আপনার এই বিহেভিয়ার গুলো চেঞ্জ করা লাগবে। অনেক সময় যেমন মনে করেন যে ডাক্তাররা বলে যে, দেখবেন যে ওষুধের পিছনে অ্যালোপ্যাথিক ডাক্তাররা, প্রচলিত ডাক্তাররা বলে যে ওষুধের পিছনে দেখে চলবে। যেমন মনে করেন হরমোনাল ডিসঅর্ডার গুলো, থাইরয়েড মানে ডিস্টার্ব হয়েছে, থাইরয়েডিক হরমোনের মধ্যে ডিস্টার্ব হয়েছে, যে হাইপো হয়ে গেল কিংবা হাইপার থাইরয়েডিজম হয়ে গেল, আপনি সারা জীবন থাইরক্স খেতে হবে 50 বা 25। আমি বলতেছি দিস ইজ নট এ ডিজিজ। ডাক্তাররা বলবে দিস ইজ নন কিউরেবল ডিজিজ, এটা কোনোদিন ভালো হবে না, আপনাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। প্রেশার নন কিউরেবল ডিজিজ, সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, নাইলে কিডনি নষ্ট হয়ে যাবে। এইভাবে ডাক্তাররা আমাদেরকে অনেক ধরনের সাজেশন করে। ধরেন গ্যাসের সমস্যা, আমরা সারা জীবনে ওষুধ খাচ্ছি, প্রথমে খাচ্ছি অ্যান্টাসিড কিছুদিন শরীরে আমাদের অ্যাডজাস্ট হলো, তারপরে অ্যান্টাসিড হচ্ছে না, তারপরে অ্যান্টাসিড প্লাস, তারপরে আমরা চলে গেলাম যে ওমিপ্রাজল গ্রুপে, ওমিপ্রাজল গ্রুপ হচ্ছে না, আমরা চলে গেলাম ইসমোপ্রাজল থেকে ইসোনিপ্রাজল। এই যে যাচ্ছি একটা, এইটার পাশাপাশি যদি আমরা আরেকটা জিনিস আরেকটা চিত্রায়ন করি, ধরেন একটা লোক প্রথমে সিগারেট খাইলো, সিগারেটের পরে গাঁজা খাচ্ছে, গাঁজা খাওয়ার পরে আফিম খাচ্ছে, আফিম খাওয়ার পরে তাতেও কাজ হচ্ছে না, তখন সে হিরোইন খেলো, সে প্যাথিডিন নেওয়া শুরু করলো, লাস্ট টাইম ইয়াবা খাচ্ছে,
ইয়াবা খেলো, এই লোকটাকে কি বলবেন? ড্রাগ এডিক্টেড। হুম অ্যাজ লাইক ওই গ্যাসের রোগীটাও তো ড্রাগ এডিক্টেড। একদম। মানে এটা এটা কি বুঝতে পারতেছেন না যে এই লোকটা 20 বছর ধরে গ্যাসের উপরে আছে, হয় গ্যাসের উপরে? এটা তো ডিজিজ না রে ভাই, এটা তো আপনার লাইফ স্টাইল চেঞ্জের প্রোগ্রাম। এখানে আমরা এই যদি ইলেকট্রোহোমিওপ্যাথিটা ওই জায়গায় ব্যবহার করি, উই আর ফেলিউর। হ্যাঁ, সাময়িক উপশম পাবে, কিন্তু সে কিউর হবে না, বিকজ অফ তার নেচার চেঞ্জ করা লাগবে। আপনাকে বুঝতে হবে যে এটা আসলে ডিজিজ কিনা। হুম হুম তাইলে এইরকম ভাবে আমরা যদি প্যাথোলজিটা ঠিক মতন বুঝতে পারি যে খাবারটা কিভাবে হজম হবে। আপনি আপনার ছেলের মোবাইল দিয়ে খাওয়াইতেছেন। মানে খাইতে বসে খাওয়াইতেছেন, সে খুব মনোযোগের সাথে মোবাইল দেখতেছে, সে জানেই না যে সে কি কি করতেছে, খাচ্ছে, খাচ্ছে নাকি হচ্ছে। ব্রেনও হ্যাঁ, জানে আপনি না কি কিন্তু খাচ্ছে। আপনি 2 প্লেট খাওয়াই দিছেন, পরে দেখতেছেন আপনার ছেলেটা স্বাস্থ্য ভালো হচ্ছে না, ছেলেটা শুকিয়ে যাচ্ছে দিন দিন, খায় দায় শুকিয়ে যায়। আপনি মনে করলেন অ্যাব্রোটেনামের রোগী, তার অ্যাব্রোটেনাম খাওয়াচ্ছেন, রোগী তো ভালো হচ্ছে না। নাই বিকজ অফ আপনি একটু জিনিস বুঝেন, আপনি যখন খাবারটা খাচ্ছেন আপনার ব্রেন তো সিগন্যাল পাচ্ছে না। ব্রেন So, এই জানতেছেই না যে খাবারটা কি আপনার খাচ্ছে দেহের সে। মধ্যে, হ্যাঁ, সে তো আছে মোবাইলের ভিতরে ঢুকানো। হুম আগে তার ওই বিহেভিয়ারটা চেঞ্জ করেন, দেন রুগী এমনিতে ভালো হয়ে যাবে। আপনার কয়জন ওষুধের বাবা সাথে মা ওইটা এই বিষয়টা বুঝে? আপনার বিষয়টা কয়জন বাবা মা বুঝে? কয় যে মোবাইল না দিলে বাচ্চা খায়ই না। হুম কয়জন বাবা এটা বুঝে, মা এটা বুঝে? আরে বাবা, আপনি তো তৈরি করছেন এটা হুম আপনার সময় বাঁচানোর জন্য। সময় বাঁচানোর জন্য, যন্ত্রণা কমানোর জন্য। মানে আপনি তো আপনি নিজেই তো অসুস্থ। আগে বুঝতে হবে যে ডিজিজ এক প্রকারের না, ডিজিজ হচ্ছে ফিজিক্যাল ডিজিজ, মেন্টাল ডিজিজ, স্পিরিচুয়াল ডিজিজ এন্ড সোশ্যাল ডিজিজ। আপনি তো সামাজিক রোগে আক্রান্ত, নাইলে আপনি মানে টাকার পিছনে ছুটছেন কেন? রাইট, আপনি রাইট। তো একটা সেবার জায়গায় দাঁড়ায় রয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি কথাটা বুঝেন। না, সত্যি কথা বলছেন আপনি, রিয়েল কথাটাই বলছেন হ্যাঁ, আপনি। ধন্যবাদ আপনাকে। অনেকে আমাকে এটা হলো 10 কথার এক কথা, একবারে হক রিয়েল, কথা এটা। এটি হলো ন্যাচারাল, এটি হলো রিয়েল কথা। তো আপনার এই জায়গাটা তো বুঝতে হবে ডিজিজটা কি, ডিজিজটা কোন ধরনের ডিজিজে আক্রান্ত রোগী। বইয়ের নামটা গ্রুপে দিয়ে দিয়েন, বইয়ের নামটা। ও ভাই, আপনার নাম্বারটাও দিয়েন গো। মোহাম্মদ আব্দুল, ভালো করে দেখা যাচ্ছে না। সম্ভবত আব্দুল হালিম মনে হয় যেন। ওনার নাম আব্দুল হালিম ভাই হালিম নাকি? রিপন। আব্দুল হালিম রিপন। আব্দুল হালিম রিপন। হ্যাঁ, গ্রুপে ওনার আপনার নাম্বার, আপনার ওনার আপনার নাম্বার মোবাইল নাম্বারটাও দিয়ে দেন ভাই। শুনেন, গ্রুপে ওনার নাম্বার আছে, আপনারা ওনার নাম্বারটা ওনার নাম দেখে খুঁজে খুঁজে নিয়ে নিন, ঠিক আছে? এবং ওনার ছবিও আছে, ছবি দেখে দেখে নিয়ে নিন, ঠিক আছে? এই যে আমরা এই যে এইটা ছিল আমাদের একটা মেন্টালি ঝামেলা, যে আমরা মানে কষ্ট করতে চাই না, ভাই নাম্বারটা দিয়েন, ভাই নাম্বারটা দিলেন না, কিন্তু উনি, আপনি যে গ্রুপে আছেন উনিও সেম গ্রুপে আছে, তাহলে গ্রুপের থেকে কালেক্ট করতে তো সমস্যা। না, নাম্বার নেওয়া যাবে, নাম্বার গ্রুপে নেওয়া যাবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো রিপন ভাই অনেক ওনার সাথে পার্সোনালি নাম্বার নিয়ে পার্সোনাল কথা বলবেন, সমস্যা কি? আমি তো এটা বারবার বলি।